প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ সে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। প্রিয় দর্শক, দেশে টানা দ্বিতীয় দিনের মতো 24 ঘন্টায় 7,000-এর বেশি মানুষের দেহে পাওয়া গেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত একদিনে দেশে 7,075 জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে আরও 52 জন মানুষের। দ্রুত ছড়িয়ে পড়া করোনা নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী 7 দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনের মেয়াদ বাড়বে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে আগামী বৃহস্পতিবার। গণপরিবহন বন্ধ রেখে অফিস খোলা রাখায় চরম ভোগান্তির শিকার হয়েছেন কর্মস্থলমুখী মানুষ। কয়েক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভও করেছেন ভোগান্তিতে পড়া মানুষ। বইমেলা বন্ধ না করায় এ নিয়ে চলছে বিতর্ক। অন্যদিকে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের দোকান মালিক ও ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মেনে দোকান ও মার্কেট চালুর দাবি জানিয়েছেন তারা। 7 দিনের লকডাউনে আয় হারানো মানুষের জন্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা নিয়েও রয়েছে প্রশ্ন। প্রিয় দর্শক, এই যখন অবস্থা, তখন আমাদের আলোচনার বিষয় লকডাউনে বাংলাদেশ, প্রত্যাশা বনাম বাস্তবতা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মিস্টার হেলাল উদ্দিন। আমার বাদিকে আছেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ মিস্টার মাসুদ কামাল। অনলাইনে যুক্ত আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। আছেন কোভিড-19 সম্পর্কিত জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সদস্য, বিশিষ্ট ভাইরোলজিস্ট ও বিএসএমইউ এর সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজি মোখলেসুর রহমান বিপিএম বার এবং বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব। প্রিয় দর্শক, অনুষ্ঠানে মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই সাংবাদিক হিসেবে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে কি মনে হচ্ছে, আমরা লকডাউন ঘোষণা করলাম, আবার মাঝখানে 48 ঘন্টা সময় দিলাম মানুষকে বাড়ি চলে যাওয়ার জন্য, এবং ট্রেনে, বাসে, লঞ্চে আমরা সেই ভিড়টা দেখলাম। এই সমন্বয়হীনতা কিংবা হচ্ছে আমরা যেটা বলছি যে অনেক ধরনের দোকান মালিক সমিতি তারা বিক্ষোভ করছে, কোনো আলাপ আলোচনা, তাদের প্রণোদনা, কোনো ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। কিভাবে এটা বাস্তবায়ন হবে আসলে? দেখেন, এখানে একটা জিনিস, যেমন ধরেন আপনার বাড়ি চলে যাওয়ার যে একটা সুবিধা করে দেওয়া হলো, এতে কিন্তু আমি কোনো আপত্তি দেখি না। আমার কাছে মনে হয় এটা ঠিকই আছে, এটা হতেই পারে। কারণ মানুষ 7 দিন কি করবে? ঢাকা শহরে তাদের খরচ বেশি, তারা যদি গ্রামের বাইরে যায় এ সময় তার খরচটা কম হবে। খরচটা আমার কাছে মনে হয় খুব খরচের ব্যাপার না। এর মধ্যে অনেকে করোনা সংক্রমণ থাকতে পারে, হয়তো অ্যাসিমটোমেটিক, সে কিন্তু সেই করোনা রোগী নিয়ে ঢাকার বাইরে চলে গেল কিনা, সারা দেশে ছড়িয়ে দেওয়া হলো কিনা, আর যেভাবে গণপরিবহনে গেছে সামাজিক দূরত্ব কি মানা হয়েছে, মাস্ক কি পরা হয়েছে, সেই ব্যবস্থাপনা কিন্তু আমরা আসলে দেখি না। আমি একটা জিনিস বলি আপনাকে, আমি বলছি যে সামাজিক দূরত্ব মানার ব্যাপারে সরকারের নির্দেশনা তো আগে থেকে ছিল, এবং সেটা গণপরিবহনও ছিল। তারা তো গণপরিবহনে গিয়েছে। এখন যদি গণপরিবহনে সামাজিক দূরত্ব মানার সরকারি নির্দেশনা না পালন করা হয়, সেটাও সরকারি দেখার ব্যাপার। সরকার তো এর মধ্যে দেখেছে কিনা সেরকম কোনো নমুনা আমরা স্বাভাবিক সময়ে থাকার, এখন যখন আপনি লকডাউনের ঘোষণা দিচ্ছেন, এর কিন্তু তাৎপর্য আলাদা। অবশ্যই তাৎপর্য আলাদা, কিন্তু ওটা তো তখন তো শিথিল করা হয়নি। আবার দ্বিতীয় দিকে আরেকটা কথা আছে এখানে, আপনি লকডাউন ঘোষণা করছেন যাতে নাকি, লকডাউনের মূল কাজটা কি, যাতে নাকি ভাইরাসটা ছড়িয়ে পড়তে না পারে। কিন্তু আপনি তো সব জায়গায় একই রকম নিয়ম করছেন না। আপনি গার্মেন্টস খোলা রাখছেন, আপনি বইমেলা খোলা রাখছেন, সেখানে তো এই রোগটা ছড়াচ্ছে। এমন তো নয় যে বইমেলার রোগটা ছড়াবে না, ভাইরাসটা ছড়াবে না, এমন তো নয়। এই ভাইরাস তো বইমেলাতেও ছড়ায়। আবার বইমেলা দেখেন কি হয়, বইমেলায় বইগুলো থাকে, লোকজন বইগুলি দেখে, একজন বইটা উল্টে গেল, তারপরে আরেকজন যখন ওই বইটাই উল্টাচ্ছে। এমন তো নয় যে বিক্রেতা সেই বইটা সরিয়ে ফেলে নতুন একটা বই দেয়, তা তো দেয় না। অথবা সেটাকে স্যানিটাইজও করার কোনো ব্যবস্থা তো নেই। তাহলে আরেকজন লোক এই বইটা উল্টাচ্ছে, কিন্তু আপনি আশা করছেন যেহেতু এটা বই মেলা, অতএব এখান থেকে ভাইরাসটা ছড়াবে না। এটা তো হতে পারে না। এই আশাতেই সরকারই করছে। আমরা করবো ডাক্তার হাবিব মিল্লাত, আপনি যদি বলেন যে মেলা শব্দর মানে তো ক্রাউড, মেলায় যাই রে, ভিড়, আমরা বই মেলা খোলা রাখছি এখনো পর্যন্ত, এবং হচ্ছে আবার লকডাউন ঘোষণা করছে, এই স্ববিরোধী সিদ্ধান্তের মানে আসলে কি? কিভাবে সমন্বয় হবে এই দুটোর? আপনি নিজেও একজন ডাক্তার। জি, ধন্যবাদ দর্শকদেরও। আপনি দেখেন বাংলাদেশ সরকার থেকে যে 18টি নির্দেশনা দেওয়া হয়েছে,
তাতে কিন্তু সুস্পষ্টভাবে মেলার কথাটি উল্লেখ আছে এবং না করার জন্য বলা হয়েছে। কারণ সারা দেশে যে মেলাগুলো চলছিল, বিভিন্ন মেলা বলতে পণ্য প্রদর্শনী চলছিল, সেগুলোও কিন্তু হয় বন্ধ করে দেওয়া হয়েছে অথবা বন্ধ করার কিন্তু পথে বইমেলা আছে। কিন্তু চলছে, এখনো চলছে। আমি সত্যি অর্থে কালকে রাতে ভেবেছিলাম যে বইমেলা হয়তো আর চলবে না, এটুকু আমার ধারণা বইমেলা ছিল। চলছে, জি। কিন্তু বইমেলা চলছে এবং সময়টি একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন বিকেল 5টা থেকে রাত 8টা, বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত ছিল, এখন সম্ভবত 12টা থেকে 5টা পর্যন্ত করা হয়েছে। আসলে যদি লকডাউন হয়, লোকজন যদি ঘরে বসে থাকে, তাহলে কে বই মেলায় যাবে আমি বুঝতে পারি না। সেটাই বুঝতে যাচ্ছি। হ্যাঁ, লকডাউন দিলাম, বইমেলা খোলা রাখলাম, কোনো মানে তৈরি করলো কিনা আসলে? মানেটা হচ্ছে যে ওই যে যেমন বিভিন্ন ব্যবসায়ীরা, সংগঠনগুলো রাস্তায় নেমেছে, তারা কোন স্বাস্থ্যবিধির কথা বলে যে যারা স্বাস্থ্যবিধি মেনে তারা দোকানপাট খোলা রাখবেন, কিন্তু তারা প্রথমে যে আন্দোলনটি করছেন বা যেটি করছেন সেটিতে কিন্তু গাদাগাদি করে স্বাস্থ্যবিধি না মেলে, মাস্ক না পরে আন্দোলন করছেন। আপনারা টিভিতে সেটা দেখেছেন। এবং আমার মনে হয় যে বইমেলার ক্ষেত্রেও একই ধরনের একটি ঘটনা ঘটেছে। তবে বইমেলা থেকে আমরা কিন্তু একটা শিক্ষা নিতেই পারি যে ইচ্ছে করলেই, আর বইমেলায় কিন্তু জনসমাগম এখন আগের চেয়ে অনেক কমে গেছে। আপনি যদি খেয়াল করে দেখেন আজকের কথা, কমে গেছে। কিন্তু একটি কথা কি সত্যিকার অর্থে আসলে করলে সব জায়গার জন্য করা উচিত, এটা আমি মনে করি। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, অনেকেই ভাবেন যে এই 7 দিনের লকডাউনটি আসলে বিজ্ঞানসম্মত হয়নি, কিন্তু আসলে সত্যি এবং 14 দিন হওয়া উচিত ছিল। কথাটি হচ্ছে যে আসলে ধীরে ধীরে মানুষকে অভ্যস্ত করতে হবে। একদিনে যদি 14 দিন, 3 সপ্তাহ দিয়ে দেওয়া হয়, তাহলে মানে লোকজন এটা বলছে, আমরা বলি কোয়ারেন্টাইন 14 দিন, আবার লকডাউন 7 দিন। তো এইটা তো খুবই কন্ট্রাডিকশনস আসলে। না, কোনো কন্ট্রাডিক্টরি নয়। আমরা একজন মানুষকে 14 দিন দেখতে চাই, তার মধ্যে তার রোগটা বাড়ে কি কমে, সিমটম দেখতে চাই। তো 7 দিন তো বোঝা যাবে না, তাহলে 7 দিন কেন আসলে? না, 7 দিনে, আপনি 7 দিনে বোঝা যাবে না কথাটা ঠিক না, ট্রেনটা বোঝা যাবে। তাহলে 14 দিন কোয়ারেন্টাইন কেন বলি আমরা? কিন্তু বলে নাই যে আমরা 7 দিনই রাখবো, বলেছে 7 দিন পরে আবার সিদ্ধান্ত হবে, 6 দিনের দিনই সিদ্ধান্ত হবে। এবং আমরা আশা করছি যে সেই ধরনের সিদ্ধান্তই হবে, কিন্তু মানুষটাকে একটু স্বস্তিতে রেখে। হয়তো বৃহস্পতিবার এটাকে আবার রিভিউ করা হবে। ডাক্তার মুন্না, আপনি সঙ্গে থাকুন, আমরা আসবো। হেলাল ভাই যদি বলেন যে দোকান ব্যবসায়ী মালিকরা বেশ বিক্ষোভ করেছে, এবং মুন্না ভাই যেটা বললেন যে তারা শুরুতেই দেখিয়েছে তারা স্বাস্থ্যবিধি মানছে না, কিন্তু স্লোগানে তারা বলছে স্বাস্থ্যবিধি মানবো, দোকানপাট খুলবো। তো কেবলই কি স্লোগান সর্বস্ব কিনা? আমি আসবো, তার আগে একজন দর্শক যুক্ত হচ্ছেন, তার ফোনটি নিয়ে আমি আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শরীফুল ইসলাম শাহিন বলছি পল্টন থেকে। বলুন। যে আসলে আমি আপনাদেরকে, আমাদের ব্যবসায়ী নেতা সভাপতি সাহেবের কাছ থেকে আমি মাধ্যমে এই প্রশ্নটা করতে চাই। নিশ্চয়ই। যে আসলে এই লকডাউনটা কি ব্যবসায়ীদের জন্যই হইলো নাকি সাধারণ জনগণের জন্য হয়েছে? কারণ ব্যবসায়ীদের দোকানপাট সবকিছু বন্ধ এখন, কিন্তু অথচ সবকিছুই চলতেছে। গাড়ি ঘোড়া, সাধারণ পরিবহন বন্ধ করেছে, বাট প্রাইভেট সেক্টরে সবকিছু চলতেছে, আদার্স সবকিছুই ওপেন, বাট অনলি ব্যবসায়ীদের দোকানপাট, বিজনেস প্রতিষ্ঠান সব বন্ধ। কিন্তু ব্যবসায়ীদের কিন্তু সাধারণত ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের দোকান ভাড়া দিতে হচ্ছে, ইলেকট্রিক বিল দিতে হচ্ছে, তাদের ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, ব্যাট দিতে হচ্ছে, সবকিছুই কিন্তু থেমে নেই, সবকিছু কিন্তু মোটামুটি সবাই। শাহিন ভাই, অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনার যে প্রশ্নের সুর এবং স্বর আমরা এটা ধরতে পেরেছি। হেলাল ভাই যদি একটু বলেন, আসলে সবই খোলা, সব চাপ শুধু ব্যবসায়ীদের কাছে কেন, এই প্রশ্ন তিনি করেছেন। জি, ধন্যবাদ রুবেদ ভাই। প্রথমত আমি বলি, লকডাউন শব্দটা আমরা কিন্তু বাংলাদেশে আগে শুনিনি, আমরা ইউরোপে শুনেছি লকডাউন, অথবা আমেরিকায় শুনেছি। লকডাউন মানে হচ্ছে সমস্ত কিছু বন্ধ থাকবে, সরকার প্রয়োজনীয় জিনিস তার বাসায় পৌঁছে দিবে। আমরা কিন্তু এর আগে অতীতে শুনেছি যে আমরা কেন লকডাউন পাচ্ছি না। আপনার মনে আছে, আমরা যখন মার্চে আমাদের দেশে প্রথম শনাক্ত হলো, এরপরে আমরা 25শে মার্চ আমরা কিন্তু বলে দিলাম যে আমরা দোকানপাট খুলতে পারছি না, বিকজ আমাদের কর্মচারী আসতে যাচ্ছে না, কাস্টমারও থাকছে না। তারপরে কিন্তু সরকার বলল 27 তারিখ থেকে দোকানপাট বন্ধ। আমরা এই যে 25 তারিখে বন্ধ করলাম, সরকার তখন বলল সাধারণ ছুটি। আমরা তখন বোঝার চেষ্টা করলাম সাধারণ ছুটি কাকে বলে। সাধারণ ছুটি মানে যে আমরা মানে গাড়ি চলবে, আমাদের মানে খাদ্যের যে বিষয় আশয় থাকে বা পরিবহনের যে বিষয় আশয়, এগুলো চলবে। এবং ওই সময় আমরা দেখলাম যে আমরা কিন্তু সাধারণ মানুষ একেবারে, আমি বলবো 90% মানুষ কিন্তু আমরা মেনে চলছিলাম। এবং আপনি দেখবেন ওই সময়টা কোনো ভোগ্যপণ্যের দাম বাড়ে নাই, কোনো মানুষের মধ্যে হাই উতাস ছিল না, কোনো মানুষ না খেয়ে থাকে নাই, ওরকম একটা অবস্থা কিন্তু আমরা তৈরি করেছিলাম। এবং 5ই মে আমরা দোকানপাট আবার খুলে দিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুমতি নিয়ে আমরা দোকানপাট খুলে দিলাম জীবন এবং জীবিকার জন্য। এবার যেটা হলো, এবার বাংলাদেশে বলা হলো, প্রথম আমরা শুনলাম
গত পরশুদিন আগের দিন যে এই বাংলাদেশের লকডাউন আসছে রোববার থেকে, তাহলে লকডাউনে সব কিছু বন্ধ থাকবে। আমরা যে কথাটা আবারও বলছি, আমরা লকডাউন শব্দটা শুনলাম ইউরোপে আমেরিকাতে, যে লকডাউন মানে হচ্ছে সমস্ত কিছু বন্ধ থাকবে, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমরা যখন দেখলাম যে লকডাউন আসছে, আমরা সবাই আশ্বস্ত হলাম যে না ঠিক আছে, যেভাবে সংক্রমণ বাড়ছে, যেভাবে মানুষের মৃত্যুর মিছিল বাড়ছে, ডেফিনেটলি আমাদের জাতিগতভাবে আমরা খুবই ইউনাইটেড। আমরা কিন্তু আসলে এই মুহূর্তে সবাই মিলে করতে চাই যে না আমরা এই রোগটাকে প্রতিরোধ করতে চাই, ওইভাবে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিলাম। তারপরে যেদিন শুরু হলো সেদিন আমরা দেখলাম কলকারখানা খোলা, আপনার মেলা, বই মেলা খোলা, খেলা খোলা, এবং আজকে যদি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে আমরা যা দেখলাম সমস্ত কিছু খোলা। এই যে শাহিন সাহেব যে প্রশ্নটা করলো, শুধুমাত্র সুপার মানে মার্কেট এবং এই ক্ষুদ্র দোকানগুলো ছাড়া আর সমস্ত কিছু স্বাভাবিক আজকে কিন্তু ছিল। এখন আমাদের মনে যে প্রশ্নটা হচ্ছে, আমরা গত বছর এই সময় আমরা এই পয়লা বৈশাখ হারিয়েছি, রোজা এবং ঈদ আমরা হারিয়েছি, এবার আমরা কিন্তু, এবং আমরা পুঁজিটা বিনষ্ট করেছি গত বছর, আমরা সরকারি প্রণোদনা কিছুই পাই নাই, একবার তার লেশ মাত্র আমরা দেখি নাই। সরকারি প্রণোদনা আমরা দেখলাম পত্রিকা পেল, এই যে সরকারে হাজার হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা পেলোটা কি আসলে? পত্রিকার মাধ্যমে দেখলাম কেউ 1200 কোটি টাকা, কেউ 2000 কোটি টাকা, কেউ 800 কোটি টাকা, 800, 2000, 1500 কোটি টাকা নিয়ে গেছে। না, কিন্তু যে প্রান্তিক, তারপরে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, এরা কি পায়নি আসলে? এরা কোনো টাকাই পায় না, বিশেষ করে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র কোনো টাকাই পায় না। যারা আপনারা কি এটাকে দাবি জানিয়েছেন, প্রতিবাদ করেছেন? বহুবার দাবি করেছেন, বহু প্রেস কনফারেন্স করেছি, আপনার মাধ্যমে, আপনার এই অনুষ্ঠানে অনেকবার বলেছি যে আমরা কিছুই পাইনি, এবং পরবর্তী পর্যায়ে আমরা যে জিনিসটা বারবার বলেছি, এখানে নীতিগতভাবে যে কথাটা বলা ছিল, মানে সেই বড় ব্যবসায়ীর এই টাকাগুলো পেয়ে গেল। হ্যাঁ, এবং ওখানে বলা ছিল, কিন্তু রুবাদ ভাই ওখানে বলা ছিল ব্যাংক তার ক্লায়েন্টের ভিত্তিতে সে এই ঋণটা দিবে, অর্থাৎ ব্যাংকের টাকা ব্যাংক আবার পরিশোধ করবে। এখন ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ী তো ব্যাংকের দরজা চেনে না, তার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, তার তো ট্রেড লাইসেন্স নাই, তার তো টিন নাম্বার নাই, সে কিভাবে ব্যাংকের ঋণটা পাবে? এবং এই কারণে কেউ কিন্তু পেল না। এখন আমাদের মধ্যে আমরা কিন্তু, আপনি আপনার মনে হচ্ছে হোল সিস্টেমটাই ছিল যে প্রান্তিক গরিব ব্যবসায়ী এরা পাওয়া সম্ভব না আসলে, এবং আমার কাছে তাই মনে হয়। অনেক ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে যোগ আছেন ডক্টর নজরুল ইসলাম। আপনি যদি একটু বলেন আমাদের কষ্ট করে, এই যে দ্বিতীয় ঢেউ বলা হচ্ছে, আমরা একসময় শুনতাম যে শীতকালে বাড়বে, এখন গরমে বাড়ছে, সায়েন্সটা কি আসলে, বিজ্ঞানটা কি? আমরা তো বিজ্ঞানটা ধরতে পারছি না। ডক্টর নজরুল ইসলাম যদি একটু বলেন। আমরা শুনেছিলাম যে শীতকালে বাড়বে, যেটা যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে তাই হয়েছে। আমাদের এখানে কিন্তু শীতকালে কমে গেছে, জি, তাই না? সেটাই আমি প্রথমে বলি যে শীতকালে কেন কমলো। শীতকালে আমরা দেখেছেন যে আমাদের দেশের মানুষের বেশি, অনেক একেবারে প্রান্তিক মানুষ, কেউ স্টেশনে শুয়ে আছে, কেউ ফুটপাতে আছে, এমনি গরিব মানুষ, তাদের কাপড় চোপড় বেশি নাই, অত্যন্ত শীত, একেবারে শীত পড়েছিল, এবার খুব সাংঘাতিক শীত পড়েছিল, এবং সে একেবারে সর্দি কাশি, বাচ্চাদের নিউমোনিয়া, হসপিটালে একেবারে ফ্লোরে মায়েরা বাচ্চা নিয়ে গেছে, এই অবস্থা দেখছি আমরা। এই সময়কার আমরা দেখলাম যে আমাদের করোনা কমে গেল, একেবারে কমতে কমতে 2 এর ঘরে চলে গেল, 2 পয়েন্ট সামথিং সংক্রমণ দিয়ে। তো এটার এক্সপ্লেনেশন পসিবল, আমরা প্রমাণ করতে পারি না, কারণ সঙ্গে সঙ্গে আমরা ওই গবেষণাটা করতে পারি নাই। এটা হলো যে আমাদের এখানে শীতকালে কিছু ভাইরাস আছে, যেগুলো রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, রাইনো ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা 3, এরা শীতকালে মানে প্রবল ভাবে মানুষকে অ্যাটাক করে, এবং এই সর্দি কাশি, নিউমোনিয়া, বাচ্চাদের নিউমোনিয়া হয় খুব। তো এই ভাইরাসগুলোর যখন ঢুকে যায় রেসপিরেটরি সিস্টেমে, এখানে ভাইরাসের মজা হলো একটা ভাইরাস ঢুকলে আরেকটা ভাইরাস ঢুকতে দেয় না, ইন্টারফেয়ারেন্স বলে সেটা। এবং সেটা আমরা দেখলাম যে সারা পৃথিবীতে শীতকালে কমে গেল, আর আমাদের দেশে শীতকালে, না সারা পৃথিবীর শীতকালে বেড়ে গেল, আমাদেরটা কমে গেল, আমাদের গরমে বরং বাড়ছে এখন, গরমে বাড়ছে। তখনই আমাকে প্রশ্ন করেছিল অনেকেই যে তাহলে আমাদের এখানে গরমে বাড়বে। হ্যাঁ, নিশ্চয়ই বাড়বে, গরমে বাড়বে, কিন্তু এই যে শীতকালে আমাদের ইনফেকশন হয়ে গেল, ইনফেকশন হয়ে সবাই তো মারা যায় নাই, অনেকে ইনফেকশন হয়ে রিকভার করেছে, তাদের অ্যান্টিবডি হয়েছে, অ্যান্টিবডি যথেষ্ট হয়েছে। আমরা তখন দেখেছি যে বস্তি এরিয়াতে 74% অ্যান্টিবডি হয়েছে, আর নন বস্তি এরিয়াতে 45%। তাহলে এই অ্যান্টিবডি গুলো তখন প্রোটেক্ট করবে। অনেক ধন্যবাদ ডক্টর নজরুল, আপনি থাকুন, আমরা ব্যাখ্যাটা পেলাম। আরেকটা যদি বলেন খুব সংক্ষেপে এই পর্বে বিরতির আগে, যে 7 দিনের লকডাউন, 14 দিনের কোয়ারেন্টাইন, সায়েন্স কি বলে আসলে, বিজ্ঞান কি বলে? এটাকে আমাকে বলছেন? আপনাকে বলছি। হ্যাঁ, না 7 দিনে এটা কনফিউজিং। সবাই এটা প্রশ্ন করবে যে তাহলে 7 দিন পরে আমরা খুলে দিলাম,
গভর্নমেন্ট অবশ্য বলছে 7 দিন পরে আমরা রিভিউ করবো, তারপরে খুলবো কি না খুলবো সেটা, কিন্তু মানুষ বলছে 7 দিন পরে খুলে দিলাম, কিন্তু যে লোকটা 14 দিন পরে বা 12 দিন পরে লক্ষণ প্রকাশ পাবে, সে তো 7 দিন খুলে ফেলে তো ও তো ছাড়া পেয়ে গেল, ও তো আবার ইনফেকশন প্রকাশ পেয়ে যাবে। জি, সেই না, জন্য আপনি তো টেকনিক্যাল কমিটির পরামর্শ, আপনার কি মনে হয় কতদিন দেওয়া উচিত ছিল শুরুতে, এই 7 দিন না হয়ে? যদি রিয়েলি আমরা লকডাউন, আপনার পরামর্শ কি ছিল? টেকনিক্যাল কমিটি আপনি তো পরামর্শ দিয়েছেন, আপনি কি পরামর্শ দিয়েছিলেন? রিয়েল লকডাউন করলে আমরা 15 ডেজ মিনিমাম। আপনাদের পরামর্শ কি নেওয়া হয়নি? আপনার পরামর্শ কি নেওয়া হয়নি? আপনি তো বলেছিলেন টেকনিক্যাল কমিটিতে। আমরা আমাদের পরামর্শ আমরা অনেক আগে দিয়েছিলাম। কে নেয় তাহলে ফাইনাল সিদ্ধান্ত? কে নেয়? কে নেয়? না, ফাইনাল সিদ্ধান্ত গভর্নমেন্টই নেয়, আমরা শুধু পরামর্শ দিই। জি, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, আমরা আরো প্রশ্ন নিব। স্থপতি ইকবাল হাবিব, আপনি যদি একটু বলেন সব মিলিয়ে লকডাউন এবং এই দেশের মানুষ চলে যাওয়া, ফ্যাক্টরি কারখানা লোকজন প্রতিবাদ করছে, সার্বিকভাবে আপনি কিভাবে দেখছেন? প্রথমেই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে যারা এখন এবার এফেক্টেড হচ্ছেন, এবং এবারের এফেক্ট আপনারা জানেন 3 থেকে 5 দিনের বেশি সময় পাওয়া যায় না, তাদের সকল পরিবারের প্রতি সমবেদনা এবং আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমি নিজেও এই মুহূর্তে ভিক্টিম, বাসায় কোয়ারেন্টাইনে আছে আমার অত্যন্ত কাছের আত্মীয়, আমি খুবই টেনশনে আছি। কিন্তু আমি 3টা জায়গা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো। একটি হচ্ছে কোয়ারেন্টাইন করি আর না করি, এইবারের ঢেউ এবং আগের ঢেউ এটা কিন্তু বিদেশ থেকে আগত। প্রথমবার যখন বিদেশ থেকে আসে সেই সময় আমি 71 টেলিভিশনে মিলাদ ভাইয়ের সাথে এক ধরনের আলাপ আলোচনা করছিলাম যে আমরা কেন আমাদের গেটওয়েতে এই মানুষগুলোর ব্যাপারে কঠোর হয়ে আমরা নিয়ন্ত্রণ ব্যবস্থার শুরুতেই অবদমনের ব্যবস্থা করতে পারছি না। একই রকম ভাবে এইবারও এই যুক্তরাষ্ট্রের ভার্সন যেটা আসলো, যেটা অত্যন্ত প্রবল, সেটাও কিন্তু বিদেশ থেকে আসা, এবং আমরা কোয়ারেন্টাইন করতে ব্যর্থ হয়েছি। এবং একই সঙ্গে দেখবেন একটা দ্বিধাগ্রস্ততা, আপনি অলওয়েজ মনে রাখতে হবে এটা ইমামতি করা না, অথবা মসজিদে গিয়ে ভালো ভালো কাজ করেন, অথবা লালনের মতো গান যে সত্য বল সুপথে চল ওরে আমার মন, এই কথা বললেই মানুষ সোজা হয়ে যাবে না। আপনাকে সরকার ব্যবস্থা মানি কঠোরভাবে তার প্রতিপালনের ব্যবস্থা করতে হবে। এর জন্য সরকারের কথা আমরা ট্যাক্স দিয়ে বিরাট একটা যন্ত্র তৈরি করেছি যারা এটা এনফোর্স করবেন। এনফোর্সমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এফেক্টিভ টুল, যেটার বাইরে আমি 18টা তত্ত্ব তালাশ দিয়েছি, 25টা নির্দেশনা দিয়েছি, এতে কিছু আসবে যাবে না। কিন্তু এই ক্ষেত্রে আমরা দ্বিধাগ্রস্তটা করলাম। আবারও এবারের ফেব্রুয়ারির পরে যখন এটা টার্ন অ্যারাউন্ড করতে শুরু করলো, আমরা ওই একই রকম, সেইবারও আমরা ফেব্রুয়ারি মার্চে একদম ঠিক এক্স্যাক্টলি 1 বছর পরে উই আর অলমোস্ট রিপিটিং দ্য সেম সাইকেল। এবং এই 1 বছর আমরা অনেক অভিজ্ঞতা হলো। যদিও লকডাউনের কথা হেলাল ভাই হঠাৎ করে ইউরোপ থেকে এখন শুনলেন, কিন্তু তখন আমরা লকডাউন শুনেছি, লকডাউনের খারাপ ভালো, আমাদের কার কার আসলে দায় আছে, তাদেরকে সাহায্য করা দরকার, সব আলোচনা আমরা দিনের পর দিন করেছি। হঠাৎ করে যেন আবার জন্ম হলো, এটা হলো গোল্ডফিশ মাইন্ড। এই হঠাৎ করে আরে কি জানি হলো। এইরকম অবস্থায় উৎসব আয়োজন করছি, শতমুখের গান গাচ্ছি, সবকিছু করার ফলে মানুষের মধ্যে একটা সেন্স অফ ইরেসপন্সিবিলিটি এটা তৈরি হয়েছে। সবাই মনে করছে কিচ্ছু হবে না, আরে সরকারকে দেখো না, কারণ সরকার মুখাপেক্ষিতার এটা হলো ভয়ঙ্কর ব্যাপার। আমরা সবাই মিলে সেই রকম সুশিক্ষিত না হওয়ার কারণে অনেক বেশি সরকার মুখাপেক্ষিতা আমাদের আছে, থাকবেও বটে। এবং থাকার কারণে সরকারের পেন্ডুলাম কোন দিকে ঘুরে তার উপরে মানুষ কিন্তু ডিসিশন নেয়। সরকার করা তো আমিও একটু করা, সরকার ঢোলা আমিও ঢোলা। এই অবস্থার মধ্যে দিয়ে যখন আমরা একের পর এক উৎসব বন্ধ করলাম না, যখন আমরা একের পর এক বইমেলার মতো উৎসবকেও উৎসাহিত করলাম, এখনো চালু, আপনি বারবার সেটা বলছেন, এবং একই সঙ্গে আমরা প্রতিটা উৎসব মুখর কার্যক্রম থেকে ফেরত আসি নাই। যখন পলিটিক্যাল কারণে মাঝে মাঝে হয়তো বলা হয় যে ওয়াচ করবেন না, ওটা করবেন না, কিন্তু দলীয় কর্মকাণ্ড আমরা কোনোটাই কমতিতে দেখি নাই। ফলে মারামারি কাটাকাটি সেখানেও হাজার লক্ষ লোকের সমাবেশ। অনেক ধন্যবাদ স্থপতি ইকবাল হাবিব। শেষ একটা কথা বলি, আসলে শেষ একটা কথা বলি ভাইজান, সেটা হচ্ছে আমরা আসলে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে যাচ্ছে না। ছড়িয়ে দেওয়ার জন্য লকডাউনের প্রথম যে শর্ত, যে যেখানে আছেন সেখানে 7টা দিন দাঁড়িয়ে যান, 7টা দিন দাঁড়িয়ে যান।
এই কঠোরতার মধ্যে দিয়ে লকডাউন করা উচিত ছিল, এবং সেটা করলে দোকান মালিকরাও রাস্তায় নামতো না, দোকান কর্মচারীও নামতো না, আমরা সবাই একটা ভয় পেতাম, সচেতন হতাম, সংগঠিত ভাবেই এটাকে মোকাবেলা করতে পারতাম। অনেক ধন্যবাদ। থাকুন আরো প্রশ্ন আরো উত্তর নিয়ে আমরা খুঁজবো। প্রিয় দর্শক, বেঙ্গল সিমেন্ট নিবেদিত কেমন বাংলাদেশে অনুষ্ঠান আপনারা দেখছেন। আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম বাংলাদেশে লকডাউন প্রত্যাশা ও প্রাপ্তি। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত কেমন বাংলাদেশে অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম লকডাউনে বাংলাদেশ প্রত্যাশা বনাম বাস্তবতা। বিরতির আগে খানিকক্ষণ কথা বলেছি, বিরতির পরে মাসুদ ভাই আপনি তখন কথা শেষ করতে পারেননি, একটু যদি বলেন সব মিলিয়ে কোন দিকে যাচ্ছি আসলে আমরা। না, একটা জিনিসকে আমি বলি আপনাকে, এই লকডাউনে কিন্তু দুটো দিক থাকে। একটা দিক হলো যে ভাইরাসটার সংক্রমণ আর হতে না দেওয়া, আরও ছড়িয়ে পড়তে না দেওয়া। আবার পাশাপাশি এর একটা নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিকটা হলো যে অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু এক ধরনের স্থবিরতা পায়, মানুষের আয় কমে যায়, মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে যায়, এই দুটো। তো আমরা এই নেতিবাচক দিকটাকে মেনে নেই যখন আমি জানতে পারি যে ভয়ঙ্কর এই ভাইরাসটার ছড়িয়ে পড়াটা আমরা থামাতে পারবো। কিন্তু এখন যেভাবে যে প্রক্রিয়ায় লকডাউনটা দেওয়া হচ্ছে তাতে কিন্তু আপনার ওই ক্ষতিটা হচ্ছে, নেতিবাচক দিকটা আমরা অর্জন করতে পারছি, মানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এর যে ইতিবাচক দিকটা সেই অর্জনটা কিন্তু আমাদের হবে না। যদি ইতিবাচক দিকটা অর্জন না হয় তাহলে আপনি আমাকে ক্ষতির মুখে ফেলবেন কেন? এইগুলো একটা দিক। আর দ্বিতীয় একটা দিক হলো এই লকডাউনটা ঘোষণা করলো কে? সরকার। তো সরকারের দায়িত্বটা কি? সরকারের দায়িত্ব কি কেবল আমার উপরে একটা আইন চাপিয়ে দেওয়া? সরকারের কি দায়িত্ব নয় যে আমার জীবনযাপনটাকে স্মুথ করা, আমি কিভাবে চলবো, আমি খেয়ে থাকবো না খেয়ে থাকবো, সেই জিনিসটা দেখার দায়িত্ব কি সরকারের নয়? ওটা তো সরকারেরই দেখার কথা। তো সরকারের কাছে আমার প্রশ্ন যে আপনারা ওই দিকটা কি করেছেন? যে দিনমজুর 7 দিন কাজ করতে পারবে না, যে দিন আনে দিন খায়, তার জন্য আপনি কি করেছেন? সেই ব্যবস্থাটা আপনার কোথায়? এই যে আপনার 18 দফা, এই 18 দফার মধ্যে তার দফাটা কোথায়? সেটা কি আপনার দেখার কথা নয়? সেটা তো আমি আপনার কাছ থেকে প্রত্যাশাই করব যে এই কারওয়ান বাজারে, আপনি এই অফিসটা কারওয়ান বাজারে যে লোকটা প্রতিদিন মুটের কাজ করে তারও তো একটা পেট আছে, তার পেটটা সে কি দিয়ে চালায়? এখন সেই চালানোর জিনিসটা আপনি বন্ধ করে দিলেন, তো তার জন্য আপনার ব্যবস্থাপনাটা কি? যে এই 7 দিন এই হেলাল ভাই এখানে আছেন, উনি দোকান মালিক সমিতি, উনি ক্ষুদ্র ব্যবসায়ী, উনি কি পারবেন এই 7 দিন ওনার প্রত্যেকটা কর্মচারীকে বসিয়ে বসিয়ে বেতন দিতে? যদি না পারেন তাহলে ওনার তো কোনো সমস্যা নেই, উনি একজনকে বিদায় করে দিলেন, 7 দিন পর নতুন একজনকে নেবেন। কিন্তু যাকে উনি বিদায় করে দিলেন, যাকে উনি দিলেন না, তার সংসারটা কি করে চলবে? সেটা দেখার দায়িত্ব কার? কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। এখন এই প্রশ্নটা করবে কে এবং এই প্রশ্নের উত্তরটা কে দিবে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে পুলিশের মিস্টার মুখলেসুর রহমান, আপনি বোধহয় শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, শুনছি। একটু যদি আপনি বলেন যে কথাগুলো বলা হয়েছে লকডাউন আমরা দিচ্ছি কিন্তু ঠিক নজরদারিটা হয়তো আমরা রাখছি না, গণপরিবহন খোলা থাকছে, সবাই যে যার মতো ঈদের ছুটির মতো বাড়ি যাচ্ছে, সামনে কিন্তু আবার রোজা, ঈদ সামনে, আবারও কি একটা মানুষের ঢল নামবে কিনা? গত ঈদের অভিজ্ঞতা কিন্তু আমাদের মনে আছে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যদি একটু বলেন আপনি। দেখুন, এটা তো অ্যাকচুয়ালি আইন প্রয়োগ করার বিষয়টা না। ইন ট্রু সেন্স আপনি যদি সত্যিকার অর্থে আইন প্রয়োগ করার কথা বলেন, তো মানুষের চলাচল নিয়ন্ত্রণ করার কোনো আইন কিন্তু পুলিশের হাতে নাই। এখানে যে লকডাউনটি দেওয়া হয়েছে এবং যেটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা পুলিশের কাছে এক ধরনের বার্তা এসেছে, এবং মানুষ যাতে করে এই ভাইরাসের দ্বারা মৃত্যু মুখে পতিত না হয় সেই ভয় থেকে পুলিশ এখন যা কিছু করতে চায়, মানুষের যাতায়াতকে বাধাগ্রস্ত করা বা তাকে এক মাস্ক পরাতে বাধ্য করা, অথবা স্বাস্থ্য সচেতনতার দিকে ফিরিয়ে নিয়ে আসা, অথবা বিভিন্ন সমাবেশগুলো হতে না দেওয়া, এগুলো সবাই মেনে নিচ্ছে পুলিশের অ্যাকশন হিসাবে। এটা একটা মহামারীর আকার হয়েছে, ফলে সবারই জীবনের নিরাপত্তার জন্য পুলিশের এই কর্মকাণ্ডগুলোকে সবাই সহজভাবে মেনে নিচ্ছে। কিন্তু আজকে যদি
ভাইরাসের প্রাদুর্ভাবটা না থাকতো আর পুলিশ যদি এই ধরনের কাজ করতো, তাহলে কিন্তু মোটেই সেটা সাধারণ মানুষ কোনো নাগরিকই সেটা মানতো না। সাংবিধানিক দিক থেকে বা আইনগত দিক থেকে চারিদিক থেকে বলা হতো যে পুলিশ এগুলা অত্যন্ত দুর্বৃত্তায়নের কাজগুলো করছে। কিন্তু প্রেক্ষিতটা ভিন্ন। আজকের এই ভাইরাস আক্রান্ত সারা পৃথিবীতে, যেখানে উন্নত বিশ্বের মানুষ এই লকডাউনটা মানতে চাচ্ছেন না, জোর করে বেরিয়ে আসতে চাচ্ছে, দোকানপাট খোলা রাখতে চাচ্ছে, সমস্ত কিছু তারা চাচ্ছে স্বাভাবিকতার দিকে রাখতে, বা ভাইরাস আক্রান্ত যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মনে করছে যে জীবনটা বোধ এইভাবে স্বাভাবিকই যাবে। সেই ক্ষেত্রে আইন প্রয়োগ করা, মানুষকে বাধ্য করা এবং একটি সুনির্দিষ্ট গণ্ডির মধ্যে সবাইকে বন্ধ করে রাখা, এটা অত্যন্ত একটা জটিল কাজ। এক্ষেত্রে এটা সাইকোলজিক্যাল মানুষের প্যাটার্ন আছে, এই প্যাটার্নের মধ্যে এগুলোকে আপনাকে যান্ত্রিক ভাবে নিয়ন্ত্রণ করা এটা খুবই খুবই কঠিন কাজ বলে মনে হবে। তাছাড়াও গত 1 বছরে ভাইরাসের প্রকোপ নামতে নামতে আমাদের এক সময় 2-3% পর্যন্ত চলে এসেছিল, এবং এই 2-3% আক্রান্ত হওয়ার পরে আবার এটা বৃদ্ধি পাওয়া এবং এই কমতে কমতে এই অবস্থায় আসার পরে মানুষের ভিতরে একটা স্বাভাবিকত্ব চলে এসেছিল এবং মনে করছিল যে এই ভাইরাসটি বোধহয় আর দ্বিতীয় বছরে এসে আক্রমণ করবে না মানুষের ভিতরে এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। ব্যবসা বাণিজ্যের একটা উন্নতি দেখা যাচ্ছিল। মানুষ তার 1 বছরের জীবিকা যতখানি লস করেছিল সেটা আবার গেইন করার একটি পদক্ষেপ নিয়েছিল। আত্মতুষ্টি কি আমাদের কাল হয়েছে কিনা? আমরা সমস্ত আমাদের যে প্রস্তুতি আয়োজনগুলা আমরা কি ঢিলাঢালা করে ফেলেছিলাম কিনা? আসলে না, আত্মতুষ্টির বিষয় আমি মনে করব না, এই কারণেই যে এটা হিউম্যান কন্ডিশন, এটা হিউম্যান নেচার। যখন আক্রমণের প্রকোপ কমে এসেছে, যখন ভাইরাসটা কমে গিয়েছে, তখন স্বাভাবিক কারণেই তার প্রতি একটি ঢিলে ঢালা মনোভাব চলে আসবে। এটা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। তখনও যদি খুব শক্তভাবে লকডাউনের মতো সিচুয়েশন তৈরি করে রাখা যেত, তাহলে সেটাকে কি নিয়ন্ত্রণ করা সম্ভব হতো? মানুষ কি সেটা মানতো? মানুষ সেটা মানতো না। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের সমস্যাটা একটি জায়গায় আছে, সেটা হলো ম্যানেজারিয়াল সমস্যা, ম্যানেজমেন্টের সমস্যা। এই ভাইরাস 1 বছর ধরে দাপিয়ে বেরিয়েছে, আমরা সেখান থেকে কি শিক্ষাটা নিয়েছি? আবার যখন এটা হঠাৎ করে উপরের দিকে উঠছে, তখন আমরা কি ব্যবস্থাগুলো নিতে পারলাম এবং গত 1 বছরের শিক্ষার থেকে আমাদের দ্রুত আরেকটি পদক্ষেপের দিকে যাওয়ার কতখানি সক্ষমতা অর্জন করলাম, সেটাই দেখার বিষয়। সেই সক্ষমতাগুলো যদি অর্জন করে না থাকি, তাহলে বলতে হবে যে 1 বছরের এই প্র্যাকটিসগুলো আমাদের আসলে কোনো কাজে দেয়নি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গেই থাকুন, আমরা ফিরবো। হেলাল ভাই যদি বলেন, আবারও সেই পুরনো প্রশ্ন, জীবন বনাম জীবিকা এইরকম দ্বন্দ্বের জায়গায় চলে গেছে। খোলা থাকলেও তো জীবন চলে যাবে, না থাকলে আমার জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। কিভাবে সমন্বয় করা যায়? আসলে আমি একটু মুখলেস ভাইয়ের সঙ্গে যুক্ত করি। বিষয়টা হচ্ছে যে আমরা যে মানছি না ব্যাপারটা কিন্তু ওরকম না। আপনি দেখবেন বাংলাদেশে 25,000 ছোট বড় মিলে প্রায় 25,000 মার্কেট আছে। এখানে 3-4টি মার্কেট, নিউ মার্কেট যে গতকালকে এবং আজকে ওনারা বিক্ষোভ করেছেন, আমি ওনাদেরকে বলার চেষ্টা করেছি যে এই বিক্ষোভটা আমাদেরই ক্ষতি হচ্ছে। যারা বিক্ষোভে নেমেছেন তার কার গায়ে যে এই ভাইরাসটা আছে আমরা কিন্তু কেউ জানি না। সেই ক্ষেত্রে এটা যদি আরও ছড়ায়, যে পরিবার থেকে একজন হারায় সেই পরিবার বুঝে যে এই কষ্টটা কতটুকু, সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে মানা না মানার বিষয়টা এই জায়গায় হচ্ছে যে এখানে পুলিশের কিন্তু কিছু কাজ আছে, এটা আমাকে মানতে হবে। আজকে আবার নতুন করে শুনলাম যে আজকে বলা হচ্ছে যে না, এটা আমরা লকডাউন দেইনি, এটা হচ্ছে নিষেধাজ্ঞা। যে নিষেধাজ্ঞা কাকে বলে, লকডাউন কাকে বলে, যেটা কিছু না ইকবাল ভাই বলছিলেন, নিষেধাজ্ঞা কাকে বলে, লকডাউন কাকে বলে, জনতার কারফিউ কাকে বলে, সাধারণ ছুটি কাকে বলে, এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু আমাদের কাছে একদম নতুন শব্দ। মানে গত 1-1.5 বছর নতুন কেন, এটা তো বলছি 1 বছর ধরে যে আমরা প্র্যাকটিস করলাম, তাহলে আমরা শিখলামটা কি, কোন শব্দটা চয়ন করব? সেই ক্ষেত্রে রুবেদ ভাই একটা কথা আমরা নোমেনক্লেচারই ঠিক করতে পারলাম না, কোন শব্দ প্রয়োগ করব। আপনি খেয়াল করেন, আমরা লেসনটা কি আমাদের? গত মে মাসে যখন আমরা দোকানপাট খুলে দিলাম, আমরা কিন্তু এই দেশের পায়োনিয়র। আমরা কিন্তু তখন প্রত্যেক মার্কেটে এই জীবাণুনাশক আর্চেস করেছিলাম, কি বলে টেম্পারেচার মাপার জন্য যন্ত্র রেখেছিলাম, প্রত্যেককে বিনা পয়সা মাস্ক দিয়েছি, আমরা এই বেসিন লাগিয়েছিলাম সাবান দিয়ে হাত দেওয়ার জন্য। এই কাজগুলো কিন্তু আমরা করেছি। গত 3 মাস আগে আমরা প্রায় 16-17টা ঘোড়ার গাড়ি দিয়ে একটা গান বানিয়েছিলাম যে এই মুহূর্তের ভ্যাকসিন, মাস্ক দিয়ে নাক মুখ ঢেকে নিন, মাস্ক নাই সেবা নাই। এই কাজগুলো কিন্তু আমরা করেছি। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে এই কাজগুলো বারংবার করেছি এবং অ্যাওয়ারনেস করার চেষ্টা করেছি।
তারপরে আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আসলে যখন আমরা দেখছি সবকিছু খোলা, শুধুমাত্র মার্কেট এবং দোকান সমূহগুলো বন্ধ থাকছে, এই জায়গা আমাদের কষ্টের জায়গা তৈরি হচ্ছে। এবং তখন কিন্তু মানুষ রাস্তায় বেরিয়ে আসে যে আমাকে কেন বন্ধ করা হচ্ছে। আমার কথাটা খুব পরিষ্কার। এখন আপনি চাইছেন কি আপনাদেরটাও কি বন্ধ করলে সবারটা খুলে দিবে? না, আমরা যেটা চাচ্ছি, নাকি সবারটা খুলে দিবে আপনারা যেহেতু খোলা আছে? আমরা চাচ্ছি সরকার এই মুহূর্তে যে লকডাউনটা বলেন আর যেভাবেই বলেন, আমরা সবাই একটা সপ্তাহ দেখতে চাই, আমরা এই সংক্রমণটা কমায় নিয়ে আসতে চাই, যাতে করে সবাই একই জায়গায় আসি। অর্থাৎ আমি যেমন বন্ধ আছি, প্রত্যেকে বন্ধ মধ্যে চলে আসুক, আমরা যার যার জায়গায় অবস্থান করি, 7 দিন পরে দেখি আমরা লোকরা তো ক্ষোভ করছে, বিক্ষোভ না, করছে। আমি কিন্তু ওদের সাথে কথা বলেছি আজকে। বিষয়টা হচ্ছে এই জায়গায় যদি আমরা সবাই মিলে আমরা করতে পারতাম আজকে লকডাউনটা, যেটা পৃথিবীর অন্যান্য দেশে হচ্ছে, তাতে কিন্তু আমাদের কারো কোনো আপত্তি ছিল না। আমরা যখন দেখছি কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না, কেউ খুলছে কেউ খুলছে না, তখন কিন্তু আমাদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে। ডাক্তার মিল্লা যদি বলেন, তিনি বলছেন এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড কিনা, যে কারোর জন্য প্রয়োগ হচ্ছে কারোর জন্য হচ্ছে না, এইটা কিভাবে একটা ইউনিফর্ম পলিসির মধ্যে আনা যায় আসলে, সেটি তিনি চাইছেন। হয় সব খোলা থাকবে, না হলে কোনোটাই খোলা থাকবে না। এটা আসলে কোনো বাস্তবসম্মত কথা বলে আমার মনে হয় না। এ যেন খেলার মতো কথা, যে হয় সব খুলে দিন না সব বন্ধ করে দিন। বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও সবকিছু বন্ধ একবারে করা যাবে না, আর সবকিছু খোলার তো প্রশ্নই আসে না। আপনি যদি হাসপাতাল বন্ধ করে দিতে চান, আপনি যদি জরুরি সেবা বন্ধ করতে চান, এগুলো তো পারবেন না আসলে। এটা যেমন সরকারের দায়িত্ব আছে, আমাদের সাধারণ মানুষেরও দায়িত্ব আছে। মানুষ ভিড়টা কোথায় করে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে ডাবল স্ট্যান্ডার্ড যদি বলেন, তাহলে বলেন বই মেলার কথা বা দুই একটা কথা বলতে পারেন, এগুলো বলতে পারেন, সেটাই বলছি। কিন্তু এর বাইরে যেগুলো আছে, গণপরিবহনের কথা প্রথম দিনই বলা হলো 50% যাত্রী নেবেন, পরের দিকে সেটা কমিয়ে দেওয়া হলো। কিছু তো ভাই চালু রাখতে হবে, কারণ সরকারি অফিসগুলোতে 50 ভাগ করে দেওয়া হয়েছে। আরে চলতে তো হবে দেশটাকে, দেশ তো স্থবির হয়ে থাকবে না, পৃথিবীর কোনো দেশেই থাকে নাই। লকডাউন বলুন, শাটডাউন বলুন বা সাধারণ ছুটি বলুন, যেটাই বলুন, কোনো দেশেই পৃথিবীতে শতভাগ স্থবির হয়ে থাকে নাই। এমনকি অনলাইনে কাজ করার জন্য উৎসাহিত করা হয়েছে, ব্যবসা বাণিজ্যকে অনলাইনে নিয়ে আসেন। আমি ব্যবসায়ী ভাইদের বিপক্ষে নই, আমিও মনে করি যে সকলের কষ্ট হচ্ছে, তার মধ্যে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধবরা আছে যারা কষ্ট পাচ্ছে এবং কষ্ট পাবে। সুতরাং এটা আমি অন্যভাবে দেখছি না। আমি যে কথা দুই একটা কথা বলতে চাই, এসএমই সম্বন্ধে যে বলা হলো যে এসএমই বা স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ কোনো প্রণোদনা পায়নি। আমি সারা দেশের কথা জানি না যে 700 কোটি টাকা পেয়েছে কিনা, কিন্তু আমার নির্বাচনী এলাকায় আমি ব্যাংকের অনুষ্ঠানগুলোতে গেছি, সেখানে দেখেছি অন্তত তাদের যত বরাদ্দ ছিল 2/3 আমার নির্বাচনী এলাকায় পেয়েছে। ব্যাংকগুলো আমাকে মিটিং এর মধ্যে বলেছে। সুতরাং কেউ পায়, এটাও ঠিক, অনেকেই পায়নি, কিন্তু কেউ যে পায়নি তা না। অনেকের যদি এখন একটা ড্রাগ লাইসেন্স না থাকে, কিংবা যদি তাদের পরিচয় না থাকে, তাহলে তো পাওয়াটা আসলে সত্যিকার অর্থে কঠিন। আর আরেকটি কথা আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে যে শ্রদ্ধেয় নজরুল ইসলাম স্যার যে কথাটি বললেন, যে একটা স্টাডির কথা বললেন, যে ওই বস্তি অঞ্চলে 74-70 ভাগ, আমি দেখেছি স্টাডিটা, কিন্তু আমার মনে হয় স্টাডিটাতে আসলে পার্টিসিপেন্টের সংখ্যা কম ছিল, সাবজেক্টের সংখ্যা বেশ কম ছিল। সুতরাং এবং বস্তি এলাকায় যে করা হয়েছে তাদের সংখ্যাটা বেশ কম ছিল। সুতরাং আমাদের মনে একটা মেসেজ স্কেলে করা দরকার ছিল, যেটা আমরা আসলে কেউই করতে পারিনি, যেটা করলে হয়তো বা আর একটু ভালোভাবে বুঝতে পারতাম। আর স্ট্রেন যেভাবে চেঞ্জ করছে, তাতে ভ্যাকসিন দিয়েও যে নিরাপদ না, এটাও কিন্তু জোর গলায় বলতে হবে যে আপনি দ্বিতীয় ডোজ নেওয়ার পরে, প্রথম ডোজ বাদ দেন, দ্বিতীয়টি নেওয়ার পরে আপনাকে 3-4 সপ্তাহ পরে হয়তোবা 65 ভাগ, 70 ভাগ, 75 ভাগ লোকের অ্যান্টিবডি গ্রো করবে, এবং বাকি 25, 30, 35 ভাগের করবে না। ডাক্তার মিল্লাত একটু যদি বলেন, এখন যে বলা হচ্ছে দ্বিতীয় ভ্যাকসিন যে নিব, সেই পরিমাণ ভ্যাকসিন কিন্তু নেই আমাদের। 54 লক্ষ লোক নিয়ে ফেলেছে, আমাদের 52 লক্ষ আছে, 2 লক্ষ কিন্তু নেই। এইটা কি করা যায় ভ্যাকসিনের ব্যাপারে পর্যাপ্ত? গতকালকে যদি অর্থমন্ত্রী মহোদয়ের কথা শুনে থাকেন, তাহলে তিনি বলেছেন যে কোভ্যাক্সের মাধ্যমে 6,70,00,000 ভ্যাকসিন বাংলাদেশে আসবে। এটা কবে নাগাদ আসতে পারে? আমাদের সেরাম ইনস্টিটিউট থেকে প্রতি মাসে 50 লক্ষ করে আসার কথা ছিল, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা তো জনগণের পক্ষ থেকে, জনগণের প্রতিনিধি জোর দাবি জানাই যে চুক্তি হয়েছে সেই চুক্তি পুরোপুরি মানা হোক এবং বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়া হোক। তবে এই 52 লক্ষ ভ্যাকসিন দিতে কিন্তু আমরা কিন্তু ফেব্রুয়ারিতে শুরু করেছি, মার্চ কিন্তু শেষ করে ফেলছি, এপ্রিলে চলে এসেছি, অর্থাৎ কমপক্ষে 2 মাস লাগবে। নতুন করে যদি আমরা না শুরু করি, তাহলে কিন্তু আমাদের হাতে আরো 2 মাস সময় আছে। নিয়ম হচ্ছে যে আসলে নতুন করে শুরুর আগে দ্বিতীয় ভ্যাকসিনটাকে কমপ্লিট করার কয়েকটা দিন গ্যাপ রাখে, এটা তো নিয়ম আমরা দেখেছি। সো সেকেন্ড ডোজ নেওয়ার সময় কিন্তু অনেকের কিন্তু চলে আসে, আসলে সেই ব্যবস্থাপনাটাই অনেকে কথা বলছে। আগে ছিল 4 সপ্তাহ, পরে 8 সপ্তাহ করা হয়েছে, 8 থেকে 12 করা হয়নি, এটা সায়েন্টিফিক। 8 থেকে 12 সপ্তাহ, অর্থাৎ আমি 7 তারিখে দিয়েছি, ফেব্রুয়ারির প্রথম দিনটি আমার নির্বাচন এলাকায় দিয়েছি,
আমি হয়তো 8 তারিখে দেওয়ার চেষ্টা করবো, যে প্রথম দিন দিয়ে দেওয়ার চেষ্টা করবো অন্তত জনগণকে উৎসাহিত করার জন্য, কারণ প্রথম দিকে কিন্তু জনগণ দিতে চাচ্ছিল, আপনার নিশ্চয়ই খেয়াল আছে। সুতরাং এখন আবার ভ্যাকসিনের অভাব, কিন্তু আমি মনে করি না যে, কিন্তু আমাদের তো আসলে এই 50 লক্ষ 52 লক্ষকে ভ্যাকসিনেটেড করলেই তো আর দেশ তো হার্ড ইমিউনিটি হবে না, আমাদের অন্তত 70% মানুষকে করতে হবে। তার জন্য তো আমাদের অন্তত 18 বছরের নিচে 10 কোটি মানুষের মানে ভ্যাকসিনের সাপ্লাইটা যেন আমাদের ঠিক থাকে সেটা বজায় রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রফেসর নজরুল, যদি একটু বলেন যে ডাক্তার মিল্লা যে প্রশ্নটি করেছে যে বস্তি এলাকায় যে স্যাম্পল সাইজ, তিনি বলেছেন সংখ্যাটা খুব কম, এটা কি আসলে পরিসংখ্যানগতভাবে রিপ্রেজেন্টেটিভ কিনা, এই প্রশ্ন তিনি করেছেন। প্রফেসর নজরুল। না, ঠিক আছে, ডক্টর মিল্লা যে বলেছেন উনি ঠিকই বলেছেন যে এটা হলো আমরা সেই সময় এটা হলো গত বছর জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত ডাটাটা, জি, তার আগে তারপরে এটা অ্যানালাইসিস করে আর কি রেজাল্ট, এরপরে কিন্তু এটা কন্টিনিউ করা যায় না বিভিন্ন কারণে। এখন আমাদের হলো কি বস্তি এরিয়াতে অনেক বেশি অ্যান্টিবডি প্রিভ্যালেন্স হয়েছিল, নন বস্তি এরিয়াতে অত হয় না, 45 থেকে 48%। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে আমাদের বেড়ে যাচ্ছে 23.4% আজকের সংক্রমণ রেট, এই বাড়াটা হয়েছে কি এটা এই যে আমাদের অ্যান্টিবডি প্রিভ্যালেন্সটা হয়েছে এটাকে ওভারকাম করে এটা হচ্ছে, মানে এটাকে ওভারকাম না করলে এত হতে পারে না। আর ব্যাখ্যাটা কি ছিল, ফাইন্ডিংস এর ব্যাখ্যাটা কি ছিল, কেন বস্তি এলাকায় বেশি অ্যান্টিবডি হলো, তার ব্যাখ্যাটা কি ছিল, সায়েন্সটা কি ছিল? ব্যাখ্যাটা ছিল যে বস্তি এরিয়াতে কতগুলো ভাইরাস আছে, জি, যেগুলো ভাইরাস ওরা তো একটু আমাদের চেয়ে স্ট্যান্ডার্ড খুব কম, ওদের অর্গানিজম ব্যাকটেরিয়া ভাইরাস সমস্ত নিয়ে ওরা থাকে, জি, এবং যে আমাদের দেশীয় ভাইরাস যেগুলো বস্তি এরিয়াতে জনসাধারণের মধ্যে আছে, সেই ভাইরাসটা রেসপিরেটরি ভাইরাসটা অন্য ভাইরাসকে ঢুকতে দেয় না, অর্থাৎ করোনা ভাইরাসকে ঢুকতে দেয় না, তার মানে করোনা ভাইরাস ওখানে সুযোগ কম পাচ্ছে, এইটা হলো তাদের সুবিধা হয়েছে। জি, এই জিনিসটা আমাদের শীতকালে হয়েছে। আমাদের শীতকালে আমাদের দেশেও যেসব ভাইরাস, মেনলি 3টা ভাইরাস খুব প্রবলভাবে সংক্রমিত হয়, মানুষের সর্দি কাশি নিউমোনিয়া বাচ্চাদের দেখেছেন, এই ভাইরাসগুলা ওই করোনা ভাইরাসকে ঢুকতে দেয় না। যে এই ব্যাখ্যাটা আমরা পেলাম। আরেকটু যদি আপনি বলেন যে সেকেন্ড ডোজের ব্যাপারে যদি বলেন, সেকেন্ড ডোজ নেওয়ার ব্যাপারে, জি, সেকেন্ড ডোজের ব্যবস্থাপনা নিয়ে, সেকেন্ড ডোজ শুরু হবে তার আমাদের সাপ্লাই লাইনটা সম্পর্কে একটু যদি বলেন। আচ্ছা, সেকেন্ড ডোজের ব্যাপার হয়েছে আমাদের গভর্নমেন্ট যেটা করেছে, প্ল্যানটা অত্যন্ত সুন্দর। ফার্স্ট ডোজ যাদেরকে দেওয়া হয়েছে তাদের জন্য সেকেন্ড ডোজ কিন্তু আছে রেখে, তারপরে প্রত্যেকটা যাদের ফার্স্ট ডোজ দেওয়া তাদের জন্য সেকেন্ড ডোজ কিন্তু মজুদ আছে। আমাদের যে নেক্সট ফার্স্ট ডোজ দেওয়া হবে সেইটা আমাদের অসুবিধা হয়েছে, কারণ সেরাম ইনস্টিটিউট হঠাৎ ওখান থেকে আমাদের এই সাপ্লাইটা মানে বন্ধ হয়ে গেছে। কারণটা কি, কেন সাপ্লাইটা বন্ধ হলো কেন? না, এটা ওটা অনেক রকম কথা আমি শুনেছি, ওটা অ্যাকচুয়ালি ইনস্টিটিউটের ডেফিসিয়েন্সি, ইনস্টিটিউটের কোনো গন্ডগোল হয়েছে, এবং পৃথিবীতে এই সেরাম ইনস্টিটিউট থেকে অনেক দেশেই সাপ্লাই যাচ্ছিল সবাই। ডাক্তার মিল্লা যেটা বললাম, একটা তো চুক্তি আমরা করেছি, চুক্তি অনুযায়ী আমরা পাবো, এক ধরনের ন্যায্যতার ব্যাপার তো আছে, আসলে মাঝপথে এভাবে আটকে গেলে তো সমস্যা। না না না, সেটা হয়েছে যেটা ইনস্টিটিউট তৈরি করতে পারছে না, তার তৈরি করাতে অসুবিধা, এটা গভর্নমেন্টের কিছু না, কারণ এটা ইন্টারন্যাশনাল আছে যে আমি যদি আমাদের দেশের একটা কোম্পানি যদি সেরাম ইনস্টিটিউটের সঙ্গে কন্ট্রাক্ট করে, সেই কন্ট্রাক্টটা তাকে ফুলফিল করতে হবে, ওখানকার গভর্নমেন্ট এটা বাধা দিতে পারে না, এটা হলো নিয়ম। একটা খবর যে আমরা দেখলাম যে ভারত সরকার যদি রপ্তানিতে নিয়ন্ত্রণ করে, সে কি নিয়ন্ত্রণ করতে পারে কিনা, তার দেশের ভূখণ্ডে ভ্যাকসিন তৈরি হবে, সে রপ্তানি নিয়ন্ত্রণ করতে পারবে, সেরকম কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা? এরকম সমস্যা নাই, এটা কন্ট্রাক্ট যদি হয় যে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট, তাহলে সেরাম ইনস্টিটিউট এটা আমাদের এটা দিতে বাধ্য। জি, অনেক ধন্যবাদ, আপনি থাকুন। মানে ভারত গভর্নমেন্ট ওটাকে ইন্টারফেয়ার করতে পারে না। আরেকটু যদি বলেন যে ডাক্তার মিল্লা যেটা বলছিলেন যে দুটো ভ্যাকসিন নেওয়ার পরেও আমি কতটা নিরাপদ, আসলে দুটো ভ্যাকসিন নেওয়ার পরে কতটা নিরাপদ? দুটো ভ্যাকসিন দিলে আমরা, দুটো ডোজ নেওয়ার পরে, সেকেন্ড ডোজ দেওয়ার পরে সপ্তাহ 3 পরে আমরা 91% মনে হয় এই অ্যাস্ট্রাজেনেকার ইয়াতে, তাতে হলো এটা কিন্তু আবার টাইম আছে, জি, দিলাম আর পরের দিনই হলো তা কিন্তু হবে না, ওই এটা সপ্তাহ 3 সময় দিতে হবে, তাহলে ওই লেভেলটা এমন পর্যায়ে যায়
91%। এটা কি প্রতি বছরই নিতে হবে? এটা কি প্রতি বছর আমাদের নিতে হবে ইনফ্লুয়েঞ্জার মতো? ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছর নিতে হয়? জি, এখন যা বোঝা যাচ্ছে প্রতি বছরই নিতে হবে এখন, কেন আমরা কিছুদিন আগেও এটা জানতাম না। জি, তাহলে তো ভালো একটা চক্রের মধ্যে আমরা আসলে পড়ে গেছি। আসলে পুরো পৃথিবীকে যদি প্রতি বছর একবার করে নিতে হয়, এটা বিশাল চক্র আসলে। 800 কোটি মানুষের জন্য ভ্যাকসিন, 800 কোটি মানুষ। জি, আপনি এটার উপর বিরক্ত হচ্ছেন কেন? না বিরক্ত হচ্ছে না, বললাম আমাদের নিতে হবে, কোনো উপায় নাই। আবার এর জন্য খরচের ব্যাপার আছে, জীবন জীবিকার ব্যাপার আছে। শুনেন, আপনি একটা চক্রে পড়ে গেছেন, সকালবেলা নাস্তা খেতে হয়, দুপুরবেলা ভাত খেতে হয়, আবার বিকালবেলা চা খেতে হয়। এর সঙ্গে ভ্যাকসিনের চক্রটা যোগ হয়ে গেল আসলে, যেটা আমাদের জীবনে ছিল না, যেটা জীবনে ছিল না। না এ ছিল না, আপনি অ্যাডাপ্ট করেন। আচ্ছা ঠিক আছে, ভ্যাকসিনও আমাদের অ্যাডপ্ট করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। স্থপতি ইকবাল হাবিব যদি একটু বলেন। প্রথমে আমি যে জায়গাটা বারবার বলার চেষ্টা করছি, জাতি হিসেবে এই জায়গায় আঘাত না করলে, এই জায়গা কারেক্ট না করলে আমরা কোনো সার্থকতাকে ধরে রাখতে পারবো না। আমরা কিন্তু একটা সার্থকতার মধ্যে এসেই গেছিলাম যে যাই ভুলভাল করে থাকি একটা পর্যায়ে আমাদের নিয়ন্ত্রণ, আপনি নিশ্চয়ই আজকে প্রফেসর সাহেবের কথা শুনলেন, প্রায় 2.3 থেকে 3% নামিয়ে এনেছিলাম। এইরকম সময়ে যখন প্রায় আমরা একটা অর্জনের জায়গায়, এবং আমরা খবর পেলাম যে দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে, প্রথমের অভিজ্ঞতার কারণে আমাদের উচিত ছিল আরো অনেক বেশি বাস্তবানুক সিদ্ধান্ত নেওয়া। আমার দুর্ভাগ্যটা হচ্ছে, রিপিট করতে হচ্ছে একটা অ্যানালজি দিয়ে, আমরা ট্রাফিক সিস্টেমে দেখি যে সমস্ত লাইট জ্বলছে লাল, তখন ট্রাফিক পুলিশ বলে যাও। একবার চিন্তা করেন এর মধ্যে দিয়ে যে মেসেজটা দেওয়া হচ্ছে, আইন মানার দরকার নাই। এই যে আইনকে অবজ্ঞা করা, সিদ্ধান্তকে অবজ্ঞা করার এই যে অভ্যেসটা তৈরি করা, তারপরে যদি আপনি বলেন জনগণের কেষ্ট বাটাই চোর, কেন তারা সিগন্যাল অমান্য করলো, আপনি তাকে শিখিয়েছেন দিনের পর দিন আইন মানার প্রয়োজন নেই, সিগন্যাল পাত্তাই দিবেন না, দেখেন কোথাও ট্রাফিকের হাত দেখা যায় কিনা। তারপর এক সময় সে বলবে আমি হাতটা বোধহয় দেখেছিলাম। এই যে অকারণে দ্বিধাগ্রস্ততা করা, এবারে কিন্তু আমরা গতবারের অভিজ্ঞতা থেকে, আপনার নিশ্চয় মনে আছে রবার্ট ভাই, যে 3-4 মাস ধরে আমরা এটা নিয়ে অনেক বকাবকি গালাগালি করেছি, নিজেদেরকে করেছি, মানুষকে করেছি, সরকারের সংস্থাগুলি করেছি, যে এটা সুস্পষ্ট হতে হবে, দৃঢ়তা হতে হবে এবং অবশ্যই এক্সিকিউট করতে হবে। আমরা এবারও কিন্তু দেখেন মেলা, একটা বই মেলা কিন্তু সিগনিফিক্যান্ট মেসেজ দেয়। মেসেজটা হচ্ছে এই, মেলা যদি হয় তাহলে যাও, দোকান যদি হয় বন্ধ করে দাও। হোয়াট ইজ দিস? কেন এরকম? আমি দুঃখিত, একটু থামাতে হচ্ছে, আমি আপনার কাছে ফিরে আসবেন। দর্শক ফোন দিচ্ছে, আমরা ফোনটি নিয়ে ফিরে আসবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি রাখুন। কে বলছেন? আমি মোহাম্মদ জহির রেহান শিমুল, মিরপুর 1 নম্বর মুক্তিযুদ্ধ সুপার মার্কেট। আমার একটা ছোট্ট দোকান আছে। একটু বলেন তো আপনার সমস্যাটা কি হচ্ছে? আমার সমস্যাটা হচ্ছে যে আমি সরকারকে ট্রেড লাইসেন্সের টাকা দেই, ইনকাম ট্যাক্স দেই, ভ্যাট দেই। আমি সবকিছু দেওয়ার পরেও আমার যে মূল সময়টা, যেখানে আমার ব্যবসার টার্নিং পয়েন্ট, সেখান থেকে আমি আমার দোকানপাট বন্ধ রাখা হচ্ছে। অথচ আমার টাকা দিয়ে, আমার ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে সরকারের আমলারা বেতন পাচ্ছে, মন্ত্রীরা বেতন পাচ্ছে, সবাই বেতন পাচ্ছে। আমার কথা হলো, তারা বেতন এই করোনার সময় যখন আমাদেরকে লকডাউন করে বন্ধ করে দেয়, তারা ঘোষণা দেয় যে হ্যাঁ এই কয় মাস আমরা বেতন নিব না, এই টাকা দিয়ে সাধারণ জনগণকে করবেন, আমাদের দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল এখানে মাফ করে দেন। আমাদের টাকা নিয়ে সবাই, আমার মনে হয় আমরা প্রশ্নটি পেয়েছি। এটি ইকবাল ভাইও দিতে পারেন, হেলাল ভাইও দিতে পারেন। মানে সরকারি আমলা, অফিসার সবাই বেতন ভাতা পাচ্ছে, ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখবে। ইকবাল ভাই যদি একটু উত্তরটা দেন আসলে। হ্যাঁ প্লিজ। আমি প্রথমে একটু বলি, যে জায়গাটা বলতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু গত 1 বছরে এই ভুলভালগুলি করেছি। আমরা এই পুরো প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখলাম বিশেষ বিশেষ গোষ্ঠীকে দেওয়া হচ্ছে, কিন্তু সকলের জন্য দেওয়া হচ্ছে না। এই ব্যাপারে যার গলার জোর যত বেশি, ক্ষমতার জোর যত বেশি, সরকার কিন্তু এভাবে চলতে পারার কথা না। আমাদের একজন সংসদ সদস্য আছেন, বিনীতভাবে বলছি, সংসদ সদস্যরাই পারেন এই সমতার ভিত্তিতে, ইকুইটির ভিত্তিতে বিন্যাস করা। সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রথম শর্ত ইকুইটি। এবং একই সঙ্গে দেখেন এই সময় কিন্তু সরকারি কর্মকর্তাদের প্রণোদনা বেড়েছে, তাদের কোনো প্রণোদনা থেকে তারা এক চিমটি কমতে দেখি নাই। বরং আমরা যারা দিন আনে দিন খাই লোকজন, যারা সত্যিকার অর্থে দৈনন্দিন কর্মকাণ্ডের উপরেই তাদের জীবিকা, তারা কিন্তু শুধু ভুগেছে তা না, তাদের অনেকের মূলধন শেষ হয়ে গেছে। আমরা কি তাদের বিদ্যুৎ বিল, ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স অথবা অন্যান্য যেসব সরকারি চাঁদা বা সরকারি দেওয়া আছে, সেখানে কি আমরা একটা ভর্তুকি বা প্রণোদনা বা ছাড়ের ব্যবস্থা করতে পারতাম না? আমি বিনীতভাবে আজকের সংসদ সদস্যের মাধ্যমে বলতে চাই, হয় এগুলো করেন
এবং লকডাউনকে অর্থবহ করেন, আর তা না হলে লকডাউনের মাধ্যমে বিশেষ বিশেষ গোষ্ঠীকে বিপজ্জনক অবস্থায় ফেলার কোনো রাইট আমাদের মধ্যে কারোই নাই। তবে হ্যাঁ, লকডাউন প্রয়োজন সমস্ত জাতিকে বাঁচানোর জন্য, অতএব সেটা যেন কঠোর হয়, সকলের জন্য হয়। এবং অবশ্যই এই কথা বললেই যদি আবার মিলাদ ভাই বলেন তাহলে কি হাসপাতাল বন্ধ করতে বলছেন? অবশ্যই না। লকডাউন মানে কি কে কে খোলা থাকবে না থাকবে এই বিষয়ে আমরা সবাই ওষুধের দোকান হাসপাতাল বন্ধের কথা কেউ বলছে না। অবশ্যই হ্যাঁ, অবশ্যই আমরা সেই সমস্ত ইঙ্গিতপূর্ণ কার্যক্রম করব যাতে বোঝা যাবে ইটস এ সিরিয়াস ম্যাটার। দ্যাটস ইট। অনেক ধন্যবাদ, আপনার কাছে আসবো আবারও। মোখলেস ভাই যদি একটু বলেন আপনি আসলে যে প্রশ্নটি করেছে এবং যে আলোচনা হয়েছে। দেখুন, সমস্ত দায় দায়িত্ব গিয়ে সরকারের উপর পড়ছে। আমি একটা বিষয় বলতে চাই যে সারা দুনিয়ার প্রবলেম, এটা একটা গ্লোবাল প্যান্ডেমিক তৈরি হয়েছে। এই সরকার তো এটাকে ডেকে নিয়ে আসেনি। এই কোন সরকারই তো চায় না যে এই ধরনের ভাইরাসের মোকাবেলা করতে থাকুক এবং তার সমস্ত যা কিছু অর্জন আছে সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাক, ভাইরাস এসে খেয়ে যাক, এটা তো কোনো সরকার চাইতে পারে না। এখন এটা একটা জীবন মৃত্যুর একটি সমস্যা হয়ে আছে। রুজির যেমন সমস্যা একটা আছে একদিকে জীবন মৃত্যুর, একটা ভাইরাসের দ্বারা আক্রান্ত হলে জীবন মৃত্যুর সমস্যা আছে। যারা ব্যবসা করছেন তাদের প্রতি আমার যথেষ্ট সহানুভূতি আছে, কিন্তু আপনি ব্যবসা করতে গিয়ে যদি নিজের মৃত্যুটা ডেকে নিয়ে আসেন তো সেই ব্যবসাটাই বড় হবে না মৃত্যুটাকে আপনি বড় করে দেখবেন? এই জায়গাটাকে আমাদের একটু সবাই মিলে বোঝানোর চেষ্টা করা দরকার। সরকার যদি একা বুঝিয়ে কুলিয়ে উঠতে না পারে, আপনারা তো মিডিয়াতে আছেন, মিডিয়াতে বোঝাচ্ছেন, যারা সচেতন অংশ আছেন শুধুমাত্র সরকারকে ব্লেম না করে আমাদের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য দিয়ে মানুষকে একটু বোঝানো দরকার যে এটার সমস্যাটা আসলে সরকার ডেকে নিয়ে আসে নাই বা সরকার এটা চাপিয়ে দিচ্ছে না, এটা আমাদেরকে বাধ্য হচ্ছে আমাদের এই একটা প্যান্ডেমিক থেকে বাঁচার জন্য। এখন কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে, কে সরকারি কর্মচারী বেতন পাবে কি পাবে না, ট্যাক্সের টাকা কোথায় যাবে কি যাবে না, এটা হিসাব করব, নাকি আমি আমার যে বিপদটা মাথার উপর চলে আসছে সেই বিপদ থেকে রক্ষা পাবো? মোখলেস ভাই, যে প্রশ্ন বলা হয়েছে সরকার কিন্তু প্রণোদনা দিয়েছে, কিন্তু যেসব নিম্নবিত্ত প্রান্তিক মানুষ তারা সবাই যে পাচ্ছে না সেটা হচ্ছে সমস্যা। সরকার কিন্তু দিয়েছে, এই ম্যানেজমেন্টের সমস্যাটা কিভাবে সমাধান করবেন? এই জনগণের আমার আপনার টাকা থেকে প্রণোদনা দেওয়া হয়েছে কিন্তু ঠিক টার্গেট অডিয়েন্স পাচ্ছে না কেন সবাই? এই প্রশ্নই হেলাল ভাই রেখেছেন। এই প্রণোদনা সকলের হাতে পৌঁছানো কোনো মতেই সম্ভব নয়। আপনি শুধু আপনি প্রথমেই তো একটা পরাজিত মানসিকতাকে মেনে নিলেন যে সম্ভব না, তাহলে কাজ হবে কিভাবে? প্রথমে যদি বলেন সম্ভব না তাহলে কি হলো? তাহলে মেশিনারি কেন আছে? এই সরকারের রিসোর্সটুকু কতটুকু আছে সেটাও তো আমাদেরকে বিচার বিবেচনা করে দেখতে হবে। একজন বিবেচক মানুষ যদি হিসাবে চিন্তা করা যায় তাহলে বলতে হবে সরকারের যা পুঁজিবাট্টা আছে সেই পুঁজিবাট্টা দিয়েই তো তাকে ম্যানেজটা করতে হবে। সে কোথায় দিতে পারবে আর কোথায় দিতে পারবে না। এবং শুধু তাই না, ম্যানেজারিয়াল একটা সমস্যা তো আছেই। সেটা গতবারের ভাইরাসের নিয়ন্ত্রণ ক্ষেত্রে আমরা দেখেছি, এবারেও সেটা পরিলক্ষিত হচ্ছে যে ম্যানেজমেন্টের জায়গাটায় আমরা যথাযথভাবে শিক্ষাটা গ্রহণ করি নাই। এখন অর্থকরী ডিস্ট্রিবিউশনের সময় সেই ম্যানেজারিয়াল একটা বিষয় এখানে থাকতেই পারে এবং যথাযথ লোকগুলোকে যথাযথ সময়ে যে টাকাটুকুই দেওয়া হোক না কেন সেটা যেন যারা পাওয়ার সত্যিকার অর্থেই যারা পেতে পারে তাদের হাতে যেন সেখানে ঘাটতি দেখা যাচ্ছে। আমাদের তথ্যটি বলছে যারা বৃহৎ মাঝারি তারা যত টাকা বরাদ্দ তার সিংহভাগই পেয়ে গেছে, কিন্তু প্রান্তিক পর্যায়ের যারা তাদের প্রণোদনা টাকাগুলো তারা ঠিকমতো পায়নি, অথচ তাদের সবচেয়ে বেশি দরকার। এখন প্রান্তিক মানুষ সবসময় দুঃখী, সবসময়। এবং আপনি মেনে নিচ্ছেন যে এটি তাদের নিয়তি, এইভাবেই তাকে থাকতে হবে। প্রান্তিক যেটা হেলাল ভাই যদি একটু বলেন, এটা অদৃষ্টবাদ মনে হচ্ছে তার কথায়। জি, আমি মোখলেস ভাইয়ের সাথে যুক্ত করি। সবসময় বঞ্চিত হয়ে আসে। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে প্রান্তিক মানুষই বঞ্চিত হয়ে চলেছে এবং এটাই তাদের নিয়তি, এইভাবেই থাকবে তারা, এটাই তাদের নিয়তি। আমি একটু বলি, আপনার সাথে যুক্ত করি। মানুষগুলোর হাতে এই সরকারের যে দক্ষতা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে প্রান্তিক মানুষদের হাতে যেভাবে টাকা প্রণোদনা পৌঁছে দিয়েছে, আপনার বিধবা ভাতা বলে বা অন্যান্য ক্ষেত্রে যেভাবে পৌঁছে দিয়েছে, নেটওয়ার্ক কিন্তু রয়ে গেছে। সেই নেটওয়ার্কের মাধ্যমে যদি এই টাকাগুলো প্রণোদনাগুলো যথাযথভাবে পৌঁছানো যায় তাহলে কিন্তু অনেকখানি মানুষের ভিতরে। হেলাল ভাই যদি একটু বলেন। আমি মোখলেস ভাইয়ের জাস্ট যুক্ত করছি। বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু সবসময় বলি যে প্রান্তিক মানুষের অভিভাবক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, এই কথাগুলো কিন্তু বলি। আমাদের আজকে যে কথাটা বলা সিস্টেমের কথা বলা, মোখলেস ভাই আমাদের ভুল বোঝার কোনো কারণ নাই, কিন্তু সিস্টেমটাকে আপনি দেখেন। আমরা যখন এই গত মার্চ মাসে দোকানপাট বন্ধ করে দিলাম, এরপরে 3 মাস পর যখন আমরা দোকান খুললাম, আমাকে তো মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে না, কাউকে বিদ্যুতের সারচার্জ দিতে হবে না।
আমার কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা বিদ্যুতের সারচার্জ দিতে হয়েছে, না আমার লাইন কেটে দেওয়া হচ্ছে। কথাগুলো খেয়াল করেন মুখলেস ভাই, আমি সিস্টেমের কথা বলছি, আবারও বলছি আমি সিস্টেমের কথা বলছি। কিন্তু প্রান্তিক ব্যবসায়ীদের যে সমস্যাগুলো হচ্ছে, মনে আছে কিনা 3 মাস পরে কিন্তু সবাই আমরা ভুতুরে বিল পেয়েছি। হ্যাঁ, ভুতুরে বিল পেয়েছি। তাহলে এইগুলো কি আমরা বলবো না? আমি একটা সরকারকে ভালোবাসলে ডেফিনেটলি এগুলো আমি বলবো। মুখলেস ভাই এমন কোনো কারণ না, হেলাল সাহেব, আপনার সাথে আমি একমত। তো আমি বলছি যে সমস্যাটা ম্যানেজমেন্টের। আজকে যদি আপনার বইমেলা খোলা থাকে, আজকে যদি কলকারখানা খোলা থাকে, আজকে যদি রাস্তায় প্রচুর গাড়ি নামতে পারে, সেই ক্ষেত্রে দোকানগুলো বন্ধ থাকবে কেন বলেন? আমরা বলছি সীমিত আকারে আমাদের খুলে দেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা অন্তত পাইকারি ব্যবসাটা চালাতে চাই। আমাদের ভুল বোঝার কোনো কারণ নাই। আমরা কিন্তু পুঁজিটা জোগাড় করি আমার একেবারেই মানে নিজস্ব ইয়ে থেকে, মানে সোর্স থেকে। আমাকে ব্যাংক দেয় না, আমাকে অন্য কোথাও থেকে আমি পুঁজি পাই না। আজকে দেখেন, আমার যখন মার্কেটের 1 মাসের বিল বাকি থাকে, আমার লাইন কেটে দেয়। আবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন যে আমার বিদ্যুৎ সেক্টরে 9,000 কোটি টাকা বিদ্যুতের বিল বাকি, গ্যাসের বিল বাকি। তাহলে তারা কারা? এই যে মুখলেস ভাই, এই কথাগুলো যদি আমরা বলতে না শিখি বা বলতে না পারি, তাহলে কি প্রান্তিকরা সারা জীবনে প্রান্তিক থাকবে? তাদের কি কোনো কথা বলার সুযোগ থাকবে না? আমার সেই জায়গাটা হচ্ছে প্রশ্ন, যে আমরা বারবার চেষ্টা করছি, এখনো বলছি, আমরা গত বছর যখন কাজটি শুরু করলাম, আমি বলি মুখলেস ভাই, আমরা প্রত্যেকটা কর্মচারী বোনাস দিয়েছি গত বছর, আমরা নিজেদের পকেট থেকে দিয়েছি, আমরা কোনো প্রণোদনা পাই নাই। এমন কোনো কর্মচারী নাই যে কর্মচারী বেতন আমরা দিই নাই, বোনাস আমরা দিই নাই। এবার আমরা বলছি, আমি আজকে বিভিন্ন জায়গায় মিটিং করে বলেছি যে কর্মচারী ভাইরা আপনারা কোনো চিন্তা করেন না, আপনারা আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে আমরা মনে করি, আপনাদের বেতন বোনাস আমরা ব্যবস্থা করবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার দোকান যখন বন্ধ থাকে, আমি যখন বিক্রি করতে পারবো না, আমি টাকাটা পাবো কোথায়? আমাকে সেই স্পেসটা দেন, আমাকে বলে দেন যে এইভাবে তুমি দোকানটা পরিচালনা করো। আমার ব্যর্থ হলে আপনি আমার জরিমানা করেন, আমাকে শাস্তি দেন। কিন্তু সেই জায়গাটা না করে যদি আমাকে সব খোলা রেখে আমাকে যদি শুধু বন্ধ রাখেন, আমাদের ব্যবসায়ীরা কি করবে? জি, মাসুদ ভাই যদি একটু বলেন। না, দেখেন এখানে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে। যেমন হেলাল ভাই যেটা বললেন, এটা হলো প্রান্তিক ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী তো পাচ্ছে জানি। আমার কথা হলো কি, যারা প্রান্তিক ব্যবসায়ী নয়, যারা প্রান্তিক মানুষ, তাদের কি হবে? আপনি আপনার কর্মচারীদেরকে বেতন দিবেন, যারা আপনার কর্মচারী হতে পারেনি তেমন লোকের সংখ্যা কিন্তু কম নয়। তাদের কথা কিভাবে ভাববেন? মুখলেস সাহেব যে কথাটা বললেন যে সবাইকে দেওয়া সম্ভব না, হ্যাঁ সবাইকে দেওয়া লাগবে না, কিন্তু আপনি নিচের দিক থেকে দেন না। যে একদিন ইনকাম না করলে যাকে না খেয়ে থাকতে হয়, তার কথা ভাবুন। এবং সে সম্ভব নয় তা নয়, সম্ভব। আমি আপনাকে একটা সহজ একটা হাইপোথেটিক্যাল একটা পদ্ধতি বলি। যেমন ধরা যাক, আপনি ইউটিলিটি বিলগুলোকে ধরেন, যে লোকের মাসে 100 থেকে ধরেন, যে লোকের মাসে 150 ইউনিট বিদ্যুৎ খরচ করে, সে তো নিশ্চিত দরিদ্র, অথবা 100 ইউনিট খরচ করে। আপনি বলে দেন যে সমস্ত লোকের বিদ্যুৎ খরচ 100 ইউনিট, তাদেরকে বিদ্যুৎ বিল দিতে হবে না, করে দেন না। এখানে কিন্তু প্রিফারেন্স হওয়ার কোনো স্কোপ নাই। আপনি গতবার যেটা করলেন, 2,500 টাকার করে এক একটা পরিবারকে দিলেন, দরিদ্র পরিবারকে। দেখা গেল কি, এক ইউপি চেয়ারম্যানের নামে 80টা মানে মোবাইল নাম্বারে চলে যাচ্ছে। এটা এরকম তো হয়েছে। এখানে কিন্তু সেই সুযোগটা নাই। সিম্পল হিসাব, যে যাদের বিদ্যুৎ বিল 150 ইউনিট অথবা 100 ইউনিট, আপনি একটা সিলিং করে দেন, যে তাদেরকে আপনি বলবেন যে খুবই দরিদ্র, তাকে ইউটিলিটি বিলটা দিতে হবে না। তার কিন্তু এটা নেট সরাসরি হয়ে গেল। সারা দেশের ওই লেভেলের দরিদ্র লোকরা একটা প্রণোদনা সরকারের কাছ থেকে পেয়ে গেল। বাট এটা হবে না। হবে না কেন? এই সরকার তো তাদের কথা ভাবে না, সরকারকে তো তারা চালায় না। গরিব লোক সরকারকে তখন চালায় যখন নাকি গরিব লোকের ভোটাধিকারের দাম থাকে। সরকারকে চালায় ব্যবসায়ীরা, ব্যবসায়ীদের সুবিধাটা সরকার দেখছে। যে কারণে বইমেলা বন্ধ হচ্ছে না, যে কারণে গার্মেন্টস বন্ধ হচ্ছে না, যে কারণে বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। এই জিনিসটা কিন্তু ভাবতে হবে। ওইভাবে না ভাবতে পারলে ওই বড় ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, এটা নিয়ে টানাটানি চলবে। কিন্তু গরিবের কথা তো বলতে হবে। মিল্লাহ যদি একটু বলেন যে সমালোচনা মাসুদ কামাল করেছে, কতটা ভ্যালিড আসলে সেই সমালোচনা? যে কোনো সমস্যা আসলে সমালোচনা সরকারকে শুনতে হবে, এজন্য সরকার প্রস্তুত আছে, কিন্তু বাস্তবতার নিরিখে কাজ করতে হবে। আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই, গত করোনাকালীন সময়টিতে সরকার কি করেছে আর এবার কি প্ল্যানটি করেছে। গত করোনাকালীন সময়টিতে সরকার 10 টাকা কেজিতে চাল দিয়েছে, আপনারা দেখেছেন। 30 কেজি চাল দিয়েছে খাদ্য বান্ধব কর্মসূচিতে। কোথাও কোথাও হাজার হাজার মানুষকে বিভিন্ন ভাতার মাধ্যমে সহযোগিতা করা হয়েছে, 139টি ভাতা। পরিমাণে যাই হোক কিংবা সংখ্যায় যাই হোক, এটা কিন্তু সরাসরি ব্যাংকিং চ্যানেলে ইলেকট্রনিক্যালি তাদের কাছে পৌঁছে গেছে।
50 লক্ষ লোককে 2,500 টাকা করে দেওয়া হয়েছিল, সেইখানে হয়তো 1,000 বা 1200 বা 800 লোকের মধ্যে এই ধরনের সমস্যা দেখা গেছে। সেইটা যদি আমরা বড় করে দেখি আর 50 লক্ষ লোককে দেওয়া হলো না, সেটা আমরা দেখতে ভালোভাবে দেওয়া হলো সেটা আমরা দেখতে চাই না। আসলে এবছর সরকারের পক্ষ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে যে 1 কোটি মানুষকে 1 কোটি পরিবারকে ঈদের আগে এই রোজার মধ্যে প্রণোদনা দেওয়া হবে। কিন্তু তারপরেও কথা থাকে যে এই প্রণোদনাটি যারা পাচ্ছেন এটা কি মানে সত্যিকার অর্থে তাদের সমস্ত দুঃখ দূর করবে কিনা? উত্তরটি হচ্ছে না, এটা সম্ভব নয় আসলে আমাদের সরকারের পক্ষ থেকে। তবে কিছু কিছু প্রস্তাব আসতেই পারে, যে আমরা বলি গার্মেন্টস ফ্যাক্টরি কেন খোলা আছে, কলকারখানায় কেন খোলা রাখা হলো এবং কেন শিফটের মাধ্যমে কাজ করা হলো, লকডাউনের কেন বন্ধ করা হলো না? এর কারণটি কয়েকটি কারণ আছে। একটি হচ্ছে জনস্বাস্থ্য ভিত্তিক, আরটি হচ্ছে অর্থনৈতিক ভিত্তিক। জনস্বাস্থ্য হচ্ছে আজকে কলকারখানা বন্ধ করে দেন, হাজার হাজার লোক যেমন বাস ট্রাক লঞ্চ ভর্তি করে গেছে, তখন লক্ষ লক্ষ লোক যেত, এটা ছড়িয়ে পড়তো। স্বাস্থ্য বিধি মেনেই এই কাজটি করা হয়েছে। দ্বিতীয়, তাদেরকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে আপনারা কিন্তু কলকারখানা শিফটের মাধ্যমে চালান, যে কয়জন না গেলেই নয় সেইভাবে ব্যবস্থাপনা করুন। এই কাজটি কিন্তু যথাযথভাবেই করা হয়েছে। আমরা তো শুধু দোষ খুঁজতে থাকি, আমরা দোষ না খুঁজে আরো কিভাবে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। মাসুদ কামাল ভাইয়ের আমার একটা কথা পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে, যে ঠিক আছে আমরা আরেকটি কথা, প্রণোদনার কথা বলে বড় বড় ব্যবসায়ী পায়, এ কথা সত্য কথা যে গতবার বড় বড় ব্যবসায়ীরা বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো প্রণোদনা পেয়েছে এবং 2% ইন্টারেস্টের তারা লোন ওই প্রণোদনাটি পেয়েছে, ভবিষ্যতে তারা শোধ করবে। এর জন্য কিন্তু দেশের অর্থনীতি এখনো টিকে আছে। কিন্তু শুধু তাদের বাঁচিয়ে রাখলেই তো হবে না, যারা বাংলাদেশি ক্রেতা, যারা নিম্নবর্তের মানুষ, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। সুতরাং তাদের জন্য কি করতে হবে? তাদের জন্য ছোট ছোট ছাড় দিতে হবে। ঠিক আছে, 1 মাসের বিদ্যুৎ বিল আমি নিব না, কিন্তু সেই বিদ্যুৎ বিলটি বা এই ইউনিট পদ্ধতি মানে খুবই ভালো প্রস্তাব। কিংবা ব্যাংকের লোন সেই 13, 14, 16 থেকে % থেকে সেকে 9% আমি এনেছে, যদি সেটা আরো 1% কমিয়ে দেওয়া যায়, কথার কথা, তাহলে কিন্তু সকলে মিলে যে লোন নিতে ধনী গরিব ছোট বড় ব্যবসায়ীরা কিন্তু এই সুযোগটি পাবে। সুতরাং এইভাবে চিন্তা ভাবনা করার দরকার আছে। আর চিন্তা ভাবনা তো চিন্তা ভাবনার মাধ্যমে আসলে আমাদের অনেক ধন্যবাদ ডক্টর মিল্লাত। আমরা একদম শেষ পর্যায়ে স্থপতি ইকবাল হাবিব যদি বলেন, কেবল সরকারের সমালোচনা করলে হবে না, সরকারের কাজগুলোকে একটু অ্যাপ্রিশিয়েট করতে হবে, ডক্টর মিল্লাত যেটা বলেছেন প্লিজ। আমি মনে করি আত্মশ্লাঘায় ভোলা সেই গতিশীল মানুষের কাজ না। আত্মশ্লাঘায় গতিশীল মানুষ কোনোদিন ভোগেন না, তিনি গতির জন্যই আত্মসমালোচনাকে আরো উৎসাহিত করেন। উত্তরণের প্রস্তাব করা বা আরো একটু পরিশীলিত করার কথা বলা মানে এই না অর্জনকে অস্বীকার করা। এটা বুঝতে হবে। আমরা যখন আলাপ আলোচনা করি তখন আমরা যে সমস্ত জায়গায় আরো উত্তরণের সুযোগ রয়েছে, যেসব ফাঁকগুলো গোজার দরকার সেগুলো বলা মানে এই না যে সব জায়গায় ফাঁক বন্ধ হয়েছে বা ভালো কাজ হয়েছে সেটা আমরা অস্বীকার করছি। এই ধারণা থেকে সরে আসতে হবে অবশ্যই সরকারের সাথে যারা রয়েছেন। আমরা সংসদ সদস্যকে পেয়ে এই জন্য আবেদন করলাম যে এই যে একটা ইকুইটি তৈরি করা, যেগুলো অনেকগুলি উনি আজকে বললেন মিল্লাত ভাই, একই সঙ্গে আমি যুক্ত করতে চাই, যদি লোন আপনাকে বাতিল করতে হয় নিচের দিকে বাতিল করেন না। যাদের 10,000 টাকা লোন, যাদের 50,000 পর্যন্ত লোন, তাদেরটা আপনি মকুব করেন, অথবা একদম 1%, 2% করে দেন, যেটা 2% ওনারা বড় বড় গার্মেন্ট সেক্টরের জন্য করলেন। এই যে একটা ইকুইটি তৈরি করা, আমি মোখলেস ভাইয়ের সাথে ওই জায়গায় অবশ্যই সুর মিলাতে চাই যে মোখলেস ভাই অবশ্যই যারা প্রান্তিক তারা প্রান্তিক থাকবে না, এটা সরকারের রাজনৈতিক দর্শন, আমার না, সরকারের প্লেজ। এবং যতক্ষণ বঙ্গবন্ধু কন্যা রয়েছেন তিনি বারবার বলছেন যে আমি ওই মানুষের জন্য সরকার। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা সকালে সেই জায়গায় যদি জোর দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেই দোষের কোথায়, আমরা আত্মশ্লাঘায় ভুগবো না। আমি আবারও বলছি, আমরা ছড়িয়ে দেওয়া বন্ধ করি সকলে মিলে। এবং এক্ষেত্রে যখনই আমরা ওই করোনাকে শিক্ষিত করার জন্য বইমেলাকে ওপেন রাখবো, তখন কিন্তু করোনা শিক্ষিত হবে, আমরা অশিক্ষিত গণ্যমূর্খে পরিণত হব। জি, মিস্টার মুখলেসুর রহমান যদি বলেন। যে আমাদের লকডাউন মাত্র একদিন, এখানে আজকে মানে একটা কনক্লুশন টানার কিন্তু এখনো সময় আসেনি। আমাদের এই গত যে রিল্যাক্সেশন যেটা হয়েছিল ভাইরাস কমে যাওয়ার কারণে, সেখান থেকে হঠাৎ করে টাইটেন করে দিলে যে অবস্থাটা তৈরি হতো তার কিন্তু নমুনা আপনারা দেখছেন মিছিল মিটিং করে। ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন বা অন্যরা যেখানেই আছেন না কেন, তারা কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছেন। এটা যদি এখনই একেবারে 100% টাইট করে দেন তাহলে কি অবস্থা হবে, ছিঁড়ে যাবে। কিন্তু এটাকে কিন্তু আর নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে না। কাজেই একটা ইলাস্ট্রিসিটি থাকাটা দরকার, এবং একদিনের পর্যবেক্ষণের দিয়ে আমরা গোটা কনক্লুশনটা টানতে পারি না। একটি মাত্র বই মেলা,
সেটাই যে পরিমাণ সমালোচনা তীব্র বান নিক্ষেপ করছি একটি বইমেলার জন্য, সেটা দিয়ে গোটা দেশের পরিস্থিতিটাকে মানে অস্থিতিশীল হয়ে গেছে অথবা দ্বিচারিতা হচ্ছে, এটা বলা কিন্তু আমি যুক্তিসঙ্গত মনে করি না। আমি মনে করব যে বইমেলা নিয়ে যে পরিমাণে সমালোচনা হচ্ছে, এটা হয়তো আগামীকাল বা পরশু থেকেই বন্ধ হয়ে যেতে পারে। যেখানে যেখানে অসঙ্গতিগুলো আছে, মিডিয়ার সাথে কথা বলছে সবাই, সেই অসঙ্গতিগুলো দূর করা অবশ্যই আমি মনে করি যে এটা একটা নৈতিক দায়িত্ব। এটা সরকার এই দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারে না। সরকারের নানান ধরনের সীমাবদ্ধতা থাকতে পারে এবং নানা ক্ষেত্রে তাদের ব্যর্থতাও তৈরি হয়ে যেতে পারে। সেই ব্যর্থতা তাদের ব্যর্থতা হিসাবে চিহ্নিত হবে। কিন্তু আমরা যদি শুধুই সমস্ত কিছু সরকারকে দিয়ে করানোর চেষ্টা করি, আজকে ভাইরাসের যে প্রাদুর্ভাবটা হয়েছে, সেই প্রাদুর্ভাবের হাত থেকে কিন্তু আমরা রেহাই পাবো না। অনেক ধন্যবাদ। লাস্ট 2 মিনিট যদি বলেন, 2 মিনিট সর্বশেষ। আমি কিন্তু সেই জিনিসটাই বলছি যে কথাটা করণীয় নিয়ে যদি একটু বলেন, করণীয় হলো কি যে আপনি তো প্রণোদনায় যাবেন, প্রণোদনায় গেলে পর আপনি মানুষটা কোন স্তরে আছে এটা মাপবেন কিভাবে, আপনার মাপকাঠিটা কি হবে? আমি মনে করি সবচেয়ে ভালো মাপকাঠি হলো একটা মানুষ, যেহেতু এখন বাংলাদেশে প্রায় সব বাসায় কিন্তু বিদ্যুৎ আছে, বিদ্যুৎ সে কতটুকু ব্যবহার করে তা দিয়ে কিন্তু আপনি সিলিংটা তৈরি করতে পারেন। এবং ওইভাবে যদি সিলিং তৈরি করেন, এখানে কিন্তু বাড়তি করে খরচ করার কোনো স্কোপই নাই। গত 5 মাসে সে কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেছে প্রতি মাসে, এটা যে সিলিং বানান এবং তাদেরকে আপনি প্রণোদনার জন্য নিচে থেকে যদি উঠে আসেন, তাহলে আমি মনে করি সেটা জায়গা মতো যাবে। আর তা না হলে আপনি অন্য যে ত্রাণগুলি দিচ্ছেন সেগুলিও দেন, সেগুলি ভালো, সেখানে কিছুটা এদিক সেদিক হবে, হোক না, ওটা তেমন কিছু না। কিন্তু আমি মনে করি সিলিংটা যদি আপনি এভাবে মাপেন, আপনার জন্য পাওয়াটা ইজি হবে। মাসুদ কামাল, সর্বশেষ একটা ফোন আছে আমাদের একজন দর্শক, যে কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আমি কাজী মিজান মগবাজার থেকে বলছি। বলুন। যে আমি এই ভদ্রলোক যে আমাকে এখন বলেছেন যে একেবারে প্রান্তিক থেকে উঠে আসা বিদ্যুৎ বিল, গ্যাস বিলের জন্য, আমি বলবো যে এখানে বিদ্যুৎ বিল আছে, পানির বিল আছে, তারপরে ট্রেড লাইসেন্সের বিষয় আছে। বাড়িওয়ালাদেরকে রিকোয়েস্ট করে দিতে পারে গভর্নমেন্ট যে এই করোনাকালীন সময় কিছু ভাড়া কমাইয়া দেওয়া, কিছু সার্ভিস চার্জ কমাইয়া দেওয়া, তারপরে দিয়ে হলো ইয়েদেরকে দোকান যারা আমরা চালাচ্ছি দোকানে দেওয়া ট্রেড লাইসেন্সে কিছু মকুব করিয়ে দেওয়া, যাদের ট্রেড লাইসেন্সে এই ধরনের দোকানের আছে বা ছোট ছোট অফিসের আছে সেগুলি মকুব করা। তাহলে কিন্তু আমরা যারা ক্ষতিগ্রস্ত, তাহলে আমরা সবাই কিন্তু এটার বেনিফিট পেতে পারি। আমাদের ওই 2000, 2500, 3000 টাকা দিয়ে আমাদের কিছুই হবে না, কারণ আমরা 2-3 কর্মচারী নিয়ে দোকানটা পরিচালনা করি, কিন্তু আমরা আমাদের কর্মচারীদের বেতন হয়তো কিছু দিয়ে চালাইতে পারি, কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত। অনেক ধন্যবাদ। আপনার প্রস্তাবগুলো নিশ্চয়ই মানুষ শুনছে, আমাদের যারা নীতি নির্ধারক তারাও শুনছেন। আপনি যদি একটু বলেন। আমি শেষ মুখলেস ভাইয়ের সঙ্গে আমি একটু যুক্ত করছি। আমরা শুধু বইমেলার কথা বলছি না। আপনি ধরেন 25,000 মার্কেট, তার মধ্যে 2-3টা মার্কেট রাস্তায় নেমেছে, আর বাকির মার্কেট তো রাস্তায় নামেনি। আমরা কিন্তু সরকারের সমস্ত আইন কানুন মেনেই কিন্তু আমরা আসলে ব্যবসাগুলো পরিচালনা করি এবং আগামীতে করতে চাচ্ছি। আমি সবাইকে শুধু আজকে RTVর মাধ্যমে অনুরোধ করবো একটি বিষয়, কালকে থেকে যাতে আমাদের যেসব ব্যবসায়ী 2-1 জন অথবা কর্মচারী যারা রাস্তায় নামছেন, কালকে থেকে যাতে কোনো ক্রমে আমরা এই কাজটি না করি। আমরা 1 সপ্তাহ আমরা মানে সরকারের সমস্ত কিছু মেনে আমরা আসলে কষ্ট করব, তারপর আমরা 1 সপ্তাহ দেখতে চাই এর পরবর্তী পর্যায়ে কি হয়। আমি আবারও বলছি, আমরা কষ্ট পাচ্ছি, এই কষ্টটা বলা শুধু এটা আমাদের দায়িত্ব বলে আমরা এই কষ্টটা কথাটা বিভিন্ন পর্যায়ে বলে আসছি। আমি সবাইকে অনুরোধ করব, সারা বাংলাদেশের বিশেষ করে দোকান এবং মার্কেট ব্যবসায়ীদের কালকে থেকে যাতে আর কোনো রকম রাস্তায় আমরা মানববন্ধন অথবা অন্য কোনো কর্মসূচি আমরা না করি। স্থপতি ইকবাল হাবিব, লাস্ট 2 মিনিটস। আমি পরিষ্কার করে বলি যে আচরণটা আপনি আচরি ধর্ম পরকে শিখায়ও। এই যে দোকান মালিক আহ্বান করলেন, আমি সাধুবাদ জানাই। আপনারা মাস্ক ছাড়া যখন এই আন্দোলন করেন, তখন আমরা এটা বুঝি যে আপনারাও এই অন্যায় কার্যক্রমে সামিল হতে চান। অবশ্যই আমরা বলার চেষ্টা করছি, একটা স্ট্রং মেসেজ সরকারের দেওয়া উচিত যদি লকডাউনে কার্যকর করতে চান, যেটা সকলের জন্য, সকল ধরনের মানুষের জন্য। এই মেসেজ যাবে, জরুরি কার্যক্রম ছাড়া আপনাকে স্থির জায়গায় দাঁড়াতে হবে এবং চলাফেরাও বন্ধ করতে হবে, যাতে এটা ছড়িয়ে না যায়। আপনার আমার মাধ্যমে ছড়িয়ে যেন না যায়, আপনি যেন ছড়ানোর দায়িত্বটা, এই কুদায়িত্বটা না নেই। এই জায়গাটা আমরা স্ট্রং রোল চাই, এনফোর্সমেন্ট চাই, এবং অবশ্যই সরকার যেভাবে আগেরবার মোকাবেলা করেছে সেই সার্থকতা, সফলতা দেখতে চাই। আর প্রণোদনার ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে সকল সংসদ সদস্যের কাছে দাবি করছি, আপনারা চিন্তা ভাবনা করে কিভাবে করে ইকুইটির ভিত্তিতে প্রান্তিক মানুষকে অগ্রাধিকার দেওয়া যায় এটাও নিশ্চিত করেন। এতটুকুই প্রত্যাশা। জি মুখলেস ভাই, লাস্ট 2 মিনিটস। আমি বলতে চাই যে
যে ভাইরাসটি একেবারে নামতে নামতে নিচের দিকে নেমে চলে গিয়েছিল, এখানে নজরুল ইসলাম সাহেব আছেন, উনি ভাইরোলজিস্ট, উনি ভালো বোঝেন, আমি বলতে চাই না সেইভাবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সেই ভাইরাসটি একটি এতিম হয়ে গিয়েছিল, তার আর ফিরে আসার এই শক্তি অর্জন করার কথা ছিল না, সেটা শক্তি অর্জন করে খুব দ্রুত একটা শুট আপ করেছে এবং গতবারের চাইতে অনেক বেশি মারাত্মক আকার ধারণ করেছে। এটা নাকি 70 গুণ বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তো এই ভাইরাসটা কোন ভাইরাস? নিশ্চয়ই আগের ভেরিয়েন্ট নয়। কোন ভেরিয়েন্ট? এই ভেরিয়েন্ট গুলোকে আমাকে তো চিহ্নিত করতে হবে। এখানে তো এপিডেমিওলজিস্ট যারা আছেন, ভাইরোলজিস্ট যারা আছেন, মাইক্রোবায়োলজিস্ট যারা আছেন, তাদের এটি কাজ গবেষণার ক্ষেত্রে আমি মাননীয় সংসদ সদস্য এখানে আছেন, গবেষণার ক্ষেত্রে যদি কোনো ঘাটতি থেকে থাকে, আমাদের গত 1 বছরে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাওয়ার কথা ছিল। আমরা যদি ভাইরাসের স্ট্রেন গুলো, ভেরিয়েন্ট গুলো আমরা নির্ণয় করতে না পারি, তাহলে কিন্তু ভাইরাসটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। এখন ইউকের ভেরিয়েন্ট না ব্রাজিলের ভেরিয়েন্ট না সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট না বাংলাদেশের নতুন করে ভেরিয়েন্ট তৈরি হয়েছে, এগুলো আমাদেরকে ট্র্যাক করবো কিভাবে এবং কোনটার ক্যারেক্টার কিভাবে এবং কতখানি শক্তিশালী, কতখানি ফুসফুসকে আক্রান্ত করে অথবা পরিপাকতন্ত্রকে আক্রান্ত করে, কখন সে ব্লাড সেলে গিয়ে হাজির হয়ে বসে থাকে, এগুলো যদি আমরা যথাযথভাবে গবেষণার জায়গাগুলোতে না থাকতে পারি, তাহলে সমস্ত ম্যানেজমেন্ট কিন্তু ফেল করবে। সরকারের যে হ্যান্ডস গুলো আছে, সেই হ্যান্ডস গুলো সরকার তো চাইবে না যে সকল মানুষকে রাগান্বিত করে তুলতে অথবা ক্ষুব্ধ করে তুলতে। সেই ক্ষুব্ধতা যাতে না আসে, সেই মেকানিজম লোকগুলো যেখানে বসে আছে, সেই লোকগুলো যেন যথাযথভাবে কাজ করে এবং বিজ্ঞানীদের গবেষণার ফলগুলো যেন দ্রুতভাবে আমাদের হাতে চলে আসে ভাইরাসটাকে নিয়ন্ত্রণ করার জন্য। জি, ডাক্তার মিল্লাত যদি বলেন আপনি। খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম, চমৎকার একটি কথা। আপনারা জানেন যে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত, আমি যদি খুব ভুল না করে থাকি, 47টির বেশি জেনোম বা স্ট্রেইন ভাইরাসের দেখা গেছে, সেগুলো প্রত্যেকটি যথাসময়ে রিপোর্টিং করা হয়েছে। এই যে বিলেতি ভাইরাস যেটার কথা বলছেন, ইউকে ট্রেন, সেটাও জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে ব্রাজিলিয়ান এবং মার্চেও আরেকটি করা হয়েছে এবং এগুলি জার্নালে প্রকাশিত হয়েছে। এবং আজকাল যেহেতু গ্লোবাল ভিলেজ, সবাই সব খবর পাই, বাংলাদেশে মেডিকেল রিসার্চের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, কোনো সন্দেহ নেই। বাংলাদেশে এগ্রিকালচার রিসার্চ যেমন অনেক এগিয়ে গেছে, কিন্তু সেই অর্থে মেডিকেল রিসার্চ তেমন কোনো এগোয়নি। কিন্তু সারা পৃথিবীর যে বার্তাটি আমরা পাচ্ছি, সবাই বুঝতে পারছি। কিন্তু এই যে একটি ভ্যাকসিনের কথা বলেন, যেভাবে তৈরি করা হয়েছিল, স্ট্রেন পরিবর্তন করার কারণে কোন স্ট্রেনের উপর কাজ করবে বা ভ্যারিয়েন্টের উপর কাজ করবে, অন্যগুলোর উপর কাজ করবে না। আমরা এখানে অসহায়, আমাদের এখানে সময় দিতে হবে এবং এই সময়টি নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। তবে একটি কথা, যে কোনো বিপদ আপদে একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে, সকলকে ঐক্যমতের ভিত্তিতে লকডাউন বলেন বা শাটডাউন যাই বলেন না কেন, মেনে চলতে হবে যতটুকু সম্ভব আমাদের পক্ষে, ততটুকু আমাদের। অনেক ধন্যবাদ প্রফেসর নজরুল ইসলামকে, আমরা দেখতে পাচ্ছি তিনি যুক্ত হয়েছেন। আপনি কি আছেন? হ্যালো, জি আছেন প্রফেসর নজরুল ইসলাম, একটু আনমিউট করে আপনাকে কথা বলতে হবে। প্রফেসর নজরুল ইসলাম শুনতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে আমরা ওনার অডিওটা পাচ্ছি না। তো মিল্লাত ভাই, একটু যদি বলেন, আমরা যেটা আপনি যে মেডিকেল রিসার্চের কথা বললেন, যেমন অক্সফোর্ডের যে ভ্যাকসিনের ফর্মুলা যখন ইন্ডিয়াতে সেরম পেলো, তারা কিন্তু নিজেরা তৈরি করছে। তা আমরা কিন্তু জানি আমাদের ফার্মাসিউটিক্যাল অনেক ডেভেলপ করেছে, প্রায় 50টা দেশ কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যাল ওষুধ কিন্তু বিদেশে যায়। আমরা কি এই ফর্মুলা নিয়ে নিজেরা ভ্যাকসিন উৎপাদন করার কোনো আয়োজন আমরা আছে কিনা? আমাদের 1 বছর কিন্তু চলে গেছে, আমরা কিন্তু বাংলাদেশে আমরা অ্যাপ্লাই করেছি কিনা, চেষ্টা করছি কিনা, একটু যদি আমাদের আসার কথা শোনান আপনি। আমরা কিন্তু বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করি, জি, কিন্তু হাইটেক ভ্যাকসিন লাইক করোনা, এটা করারও সক্ষমতা আমাদের দেশে রয়েছে কয়েকটা ফার্মাসিউটিক্যাল, বিশেষ করে 2-3টি ফার্মাসিউটিক্যালের। প্রবলেমটি হচ্ছে আমাদের যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, যে রেগুলেটরি অথরিটি রয়েছে, সেই রেগুলেটরি অথরিটি আমি যতদূর শুনেছি WHO থেকে সেই মানের অ্যাপ্রুভ নয়। সুতরাং সেই অ্যাপ্রুভ পাওয়ার জন্য তবুও চেষ্টা করে যাচ্ছে, যেমন গ্লোব ফার্মাসিউটিক্যালের কথা আমি বলতে পারি, তারা কিন্তু ফার্স্ট স্টেজ ভ্যাকসিন করার জন্য বঙ্গভ্যাক্স নাম যেটা দিয়েছিল, জি, বঙ্গভ্যাক্স নামটি চেঞ্জ হয়ে গেছে, নামটি চেঞ্জ হয়ে এখন নতুন নামটি দিয়েছে। যাই হোক, নাম যাই হোক না কেন, কিন্তু তারা কিন্তু জমা দিয়েছে, তারা কাজ করছে। রেজাল্ট কি পাবো জানি না, আমরা কিন্তু পিছিয়ে নেই আসলে ভ্যাকসিনের ব্যাপারে অন্তত। এবং আমি ইনসেপ্টের কথা বলতে পারি, ভ্যাকসিনকো পপুলারের কথা বলতে পারি, যারা ইচ্ছা করলেই এই ভ্যাকসিনটি সিরাম ইনস্টিটিউটের মতো বাংলাদেশে তৈরি করে এবং আজকে হোক কালকে হোক আমাদেরকে এটি তৈরি করতেই হবে। এই জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসছে, সরকারও এগিয়ে গেছে। আমি আশা করি খুব শীঘ্রই এটা। অনেক ধন্যবাদ মিল্লাত ভাই, আপনাকে দিয়ে শেষ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য, অনুষ্ঠান দেখবার জন্য। আজ এ পর্যন্ত, আবারও আগামী সপ্তাহে আসবো। সবাই ভালো থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন,
স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.